আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা মূলত পড়াশোনা করব সুদ নিয়ে, সরল সুদ, যৌগিক সুদ এবং সেট নিয়ে। তাহলে আমাদের আজকের টপিক মেইনলি সুদ এবং সেট। তো চলেন আমরা শুরু করি। আর আমাদের টার্গেট হচ্ছে আজকের ক্লাসের পরে বিসিএস পরীক্ষা বা অন্যান্য যেই চাকরির পরীক্ষাগুলো আছে সেখান থেকে যদি কোনো সুদের অঙ্ক আসে, ইন্টারেস্টের অঙ্ক আসে, আমরা যাতে সেটা অবশ্যই পারি। এই টার্গেট নিয়ে চলেন আমরা শুরু করি। তো সুদ আপনি দেখতেই পাচ্ছেন যে দুই রকম, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে যৌগিক সুদ। তো সরল সুদের ক্ষেত্রে একটা সূত্র আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আই সমান পিএনআর। আই সমান পিএনআর, আইটা হচ্ছে সুদ এবং ডেফিনেটলি সেটা সরল সুদ। সরল সুদ। তারপরে হচ্ছে পি হচ্ছে আসল, তারপরে হচ্ছে এন হলো সময়, অবশ্যই সেটা বছরে, এবং আর হচ্ছে সুদের হার। তো জাস্ট আমরা এই সূত্রটাই মনে রাখবো। আমাদের সুদটা বা সরল সুদটা হচ্ছে আসল ইনটু সময় ইনটু সুদের হার, এবং সুদের হারটা অবশ্যই পার্সেন্টেজে। সুদের হারটাকে আমরা পার্সেন্টেজে বসাবো। এই হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। আর সরল সুদের অঙ্ক আমরা দেখে চিনবো কি করে? যদি অঙ্কে কোনো কিছু বলা না থাকে তাহলে ওইটা সরল সুদই হবে বাই ডিফল্ট। তো আমাদের আসলে শিখতে হবে যৌগিক সুদের সূত্র। আর সরল সুদের জন্য এই সূত্রটা আমরা সবাই পারবো, আই সমান পিএনআর। এখন যদি আমাকে কখনো সুদ আসল নিয়ে জিজ্ঞেস করে, তাহলে ব্যাপারটা খুবই সহজ। সুদ আসল সমান কি হবে আসলে? সুদ আসল সমান হবে সুদ প্লাস আসল। তাহলে এই হচ্ছে আমার সুদ, এই হচ্ছে আমার সুদ প্লাস প্লাস স্যার এই এটা হচ্ছে কি এ আমার লিখেছেন? আসল। সরি, স্যার এটা কি এ লিখেছেন? এ, হ্যাঁ। তাহলে এ সমান এটাকে আমরা বলবো সুদ আসল। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি পি কে কমন নেই তাহলে এটা চলে আসবে এনআর প্লাস ওয়ান, বা ওয়ান প্লাস এনআর যা লিখেন। এখানে এ জিনিসটা হচ্ছে সুদ আসল, আর বাকি সব জিনিস আমরা চিনি। সুদ এবং আসলের যোগফল, সেটাকে একসাথে বলা হয় সুদ আসল। তাহলে এই দুইটা সূত্র হচ্ছে আমাদের মূলত সরল সুদের জন্য। আর সরল সুদের ম্যাথ আমরা কি করে বুঝবো? হয় সরল সুদ কথাটা উল্লেখ করা থাকবে, অথবা এটা সরল সুদ না যৌগিক সুদ কোনো কিছুই বলা নাই। কোনো কিছু বলা না থাকলে আমরা বাই ডিফল্ট ধরেই নিব এটা সরল সুদের অঙ্ক ছিল। তো আমরা ম্যাথ করতে গেলে ব্যাপারগুলো আরো অনেক বেশি ক্লিয়ার হবে। জাস্ট আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে পারলেই সরল সুদের সকল ম্যাথ আমরা পারবো। সকল পরীক্ষার জন্যই, যে কোনো পরীক্ষাতেই আমরা ম্যাথগুলো হোপফুলি পারবো। এখন চলেন আমরা একটু যৌগিক সুদের ব্যাপারটা দেখি। যৌগিক সুদের ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমান সময়ের প্রেক্ষাপটে। তো যৌগিক সুদের সূত্রটা আসলে খুবই সহজ। যৌগিক সুদের সূত্রটা হচ্ছে সুদ আসল নিয়ে। সুদ আসল সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। আর এদের সকলের পরিচয় আগের মতোই। এ হচ্ছে সুদ আসল, এ হচ্ছে সুদ আসল, তারপর হচ্ছে আর হচ্ছে সুদের হার, আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে সময়টা বছরে। তো এটাও কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে এই সূত্রটা আসলে পারি। তো এখন এই সূত্রটা আসলে কমপ্লিট সূত্র না, এই সূত্রটাকে আমরা একটু কমপ্লিট রূপ দিতে চাই। কমপ্লিট রূপ দেওয়ার জন্য আমাদের আর এর নিচে একটা এম লিখে ফেলতে হবে, আর এন এর পাশে একটা এম লিখতে হবে, যেটা আমরা ওই ক্লাস 9-10-এ পড়ি নাই। তো এই এম এর মানে আসলে বছরে কয়বার সুদ দেওয়া হয়। এটা কি অর্ধবার্ষিক সুদ, তার মানে বছরে আমরা দুইবার করে সুদ দিব, নাকি এটা আসলে আহ বার্ষিক সুদ মানে বছরে আমরা একবার করে সুদ দিব, নাকি এটা আসলে কোয়ার্টারলি সুদ মানে বছরে 4বার করে সুদ দিব। তাহলে এমটা হচ্ছে বছরে কয়বার সুদ দেওয়া হয়, বছরে কয়বার সুদ দেওয়া হয়। সুদ দেয়া হয়, যদি বছরে দুইবার সুদ দেওয়া হয় এম এর মান হয়ে যাবে টু। যদি বছরে 4বার সুদ দেওয়া হয়
এম এর মান হয়ে যাবে 4। আর যদি বছরে একবার সুদ দেওয়া হয়, এম এর মান হবে 1। তখন আমাদের সূত্রটা সেই ক্লাস 9-10 এর মতোই হয়ে যাবে। আর যদি আমাকে কোশ্চেনে কোনো কিছুই বলা না থাকে যে এটা কি অর্ধবার্ষিক সুদ, না এটা আসলে আহ কোয়ার্টারলি সুদ, কোয়ার্টারলি বাংলা কি হয় ওইটা বাংলা করে দিবে ত্রৈমাসিক, সরি কোয়ার্টারলি বাংলা হচ্ছে ত্রৈমাসিক, এটা কি ত্রৈমাসিক সুদ না এটা হচ্ছে অর্ধবার্ষিক সুদ, এরকম কোনো কিছু বলা না থাকলে আমরা ধরেই নিব এটা বার্ষিক সুদ। অর্থাৎ সুদের হিসাবটা ওরা বছরে একবার করে। তখন কোনো কিছু বলা না থাকলে এম এর মান তখন আমরা 1 ধরবো, বলা না থাকলে। আর এখান থেকে আমরা যেহেতু দেখতেই পাচ্ছি এটা সুদ আসল, তাহলে সুদ আসল থেকে আমরা আসলটাকে বাদ দিয়ে দিলে সুদটা পাবো। এটা ওই বলছি বিয়োগটা আমরা আসলে পারবো। একটা হচ্ছে না গুচ্ছ শব্দ, আর শুরু এবং শেষ হবে। আচ্ছা, তাহলে যদি আমাদেরকে সুদ বের করতে বলে আমরা সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিব, সেটা সুদ হয়ে যাবে, এটা আমরা পারবো। তাহলে আমাদের হোপফুলি সুদের ফর্মুলাটাও ক্লিয়ার। এখন আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে আমরা দেখে কি করে বুঝবো এটা আসলে যৌগিক সুদের কিনা। চলেন এই ব্যাপারটা আমরা একটু ডিসকাস করি। ইন দ্য মিন টাইম আপনাদের কারো কোনো কথা আছে কিনা? না স্যার। ওকে, তাহলে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটাতে সুইচ করি। সেটা হচ্ছে ম্যাথটা দেখে আমাকে চিনতে তো হবে যে এটা আসলে যৌগিক সুদের সূত্র, অ্যাপ্লাইটা করতে হবে। সূত্রটা চিনতে পারলে অ্যাপ্লাই করাটা খুব সহজ। তাহলে আমরা চলেন অ্যাপ্লাই করা শুরু করি। আরেকটা চ্যালেঞ্জ আছে, ছোট্ট চ্যালেঞ্জ সুদের অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটু বড় বড় গুণ করতে হতে পারে। বড় বড় গুণ করার জন্য একটু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তো চলেন আমরা যৌগিক সূত্রে কখন আমরা অ্যাপ্লাই করব। প্রথম ব্যাপার হচ্ছে আমাকে কোশ্চেনে ক্লিয়ারলি মেনশন করে দিবে সুদটা যৌগিক সুদ। ক্লিয়ারলি সুদটা মেনশন করে দিবে যে এটা আসলে যৌগিক সুদের সূত্র। তো যদি যৌগিক সুদ শব্দটা উল্লেখ না থাকে তাহলে আমি বাই ডিফল্ট ধরে নিব এটা আসলে সরল সুদ। সেকেন্ড ব্যাপার যেটা, যদি আমাদেরকে বলে জনসংখ্যা হিসাব করতে, আমাকে জনসংখ্যার যদি হিসাব করতে বলে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির হার এমন, তখন আমি যৌগিক সুদের সূত্রটাই আসলে অ্যাপ্লাই করব। থার্ড ব্যাপার, যদি আমাকে বেতনের হিসাব নিকাশ করতে বলে, এই যে আপনারা সরকারি চাকরিতে যোগদান করবেন, তো তখন আপনার যে ইনক্রিমেন্ট হবে, এই ইনক্রিমেন্টের হিসাব নিকাশও কিন্তু যৌগিক সুদের সূত্র অ্যাপ্লাই করেই আপনাকে করতে হবে। আর 4 নাম্বার ব্যাপার হচ্ছে অপচয়। এই যে আমরা বিভিন্ন পণ্য ব্যবহার করতেছি, আজকে আমি একটা ধরেন মোবাইল ফোন কিনে নিয়ে আসছি, এই মোবাইল ফোনটার আজকের দাম হচ্ছে 10,000 টাকা। তো আমি 1 বছর যদি মোবাইল ফোনটা ব্যবহার করি, নিশ্চয়ই এই মোবাইল ফোনটা 10,000 টাকা দাম থাকবে না। আমি যে ব্যবহার করছি, ব্যবহার করার কারণে জিনিসটার ক্ষয় হয়, এই ব্যবহার জনিত ক্ষয়কে বলা হয় অপচয়। তো এই স্যার অবচয় এটা কি রিলেটেড ম্যাথগুলো, অবচয় ডিপ্রিসিয়েশন, অবচয় বা ডিপ্রিসিয়েশন, তো আমাদের আসলে বাংলায় আসবে বিসিএস এর জন্য। তো আমাদের এই ব্যবহার জনিত ক্ষয় এই হিসাবটা করার জন্য আমাদের এই সরল সুদের, সরি যৌগিক সুদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো যৌগিক সুদের সূত্রটা আমরা আরেকবার যদি রিভিশন দিই, সূত্রটা খুবই সহজ। এ সমান, এ হচ্ছে সুদ আসলটা, এ সমান হচ্ছে পি ইন্টু 1 + r ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এম এন বা এন এম। এ হচ্ছে সুদ আসল, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এম হচ্ছে বছরে কয়বার সুদ দেওয়া হয়। এখানে কি ত্রৈমাসিক সুদের হিসাব হচ্ছে না অর্ধবার্ষিক সুদের হিসাব হচ্ছে, আর কোনো কিছু বলা না থাকলে আমরা ধরবো এটা বার্ষিক সুদ, এবং সেই ক্ষেত্রে এম এর মানটা হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের সুদের ক্ষেত্রে। জনসংখ্যা এবং বেতন এগুলোর ক্ষেত্রে আসলে হিসাবটা আরেকটু সহজ। এই ক্ষেত্রে বছরে কয়বার বৃদ্ধি পায় বা বছরে কয়বার সুদ দেওয়া হয় ওই ব্যাপারটা আসলে থাকে না। ওই ক্ষেত্রে সূত্রটা খুব সিম্পলিফাইড সূত্র, পি ইকুয়াল আমরা ছোটবেলায় যেটা পড়ছি 1 + r⁴ এখানে সূত্রটা খুব সিম্পল। আর অবচয়ের ক্ষেত্রে যেহেতু এখানে অবচয়জনিত ক্ষয়ের কারণে দাম কখনো বাড়বে না, এখানে অবচয়জনিত ক্ষয় হলে দামটা কমে যাবে, তাহলে সেখানে আমার জিনিসটার মূল্য দাঁড়াবে আগের মূল্য ইন্টু 1 কারণ আগে আর এর মানগুলো ছিল পজিটিভ, এখন আর এর মানটা হয়ে যাবে নেগেটিভ, 1 - r⁴ n। আবার জনসংখ্যা যদি বৃদ্ধি না পেয়ে হ্রাসও পায় তখনও কিন্তু আর এর মান নেগেটিভ হবে।
তো এগুলো আমরা একটু এক্সাম্পল দেখলে আমাদের কাছে ক্লিয়ার হবে। চলেন আমরা এক্সাম্পল দেখি। ইন দ্য মিন টাইম কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এক্সাম্পল করলে একদম ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। স্যার আর একবার কি বলছেন? আমি মাত্র ঢুকেছি। ও তাহলে একটু ভিডিওটা দেখে নিন, তাহলে সবাই যে বিরক্ত হবে। ওকে স্যার। আচ্ছা, তো আমরা সবাইকে আসলে বিরক্ত করতে চাই না, এই জন্য আপনি একটু মনে হয় ভিডিওটা পরে দেখে নিন। আচ্ছা চলেন এবার আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সুদের এক্সাম্পল তো আমরা আসলে ম্যাথই, তারপর সুদের এক্সাম্পলও দেখি, সমস্যা কি? ধরেন আপনি ব্যাংকে টাকা রাখতেছেন 1,000 টাকা। আপনি 1,000 টাকা ব্যাংকে রাখতেছেন, ভালো কথা। আপনি সুদের হার ধরেন, সুদের হার হচ্ছে 10%। সুদের হার 10%। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেটা অর্ধবার্ষিক সুদ হয়, অর্ধ বার্ষিক সুদ, তার মানে ওরা সুদের হিসাবটা করবে, সুদের হিসাবটা করবে 6 মাস পর পর। 6 মাস আপনি ব্যাংকে টাকা রাখছেন, যে সুদ হয় সেই সুদটা আপনাকে দিয়ে দিবে। এরপরে আরো 6 মাস পরে আবার আপনাকে সুদ যা হয় সেটা হিসাব করে ওরা দিয়ে দিবে। তার মানে অর্ধবার্ষিক সুদ। এখন কথা হচ্ছে, 2 বছর পর, 2 বছর পর সুদ আসলের কি অবস্থা? 2 বছর পর সুদ আসল কেন? ধরেন এই একটা কোয়েশ্চেন দিই, আমাদের জন্য হিসাবটা খুব সহজ। সুদ আসলের ফর্মুলা A = P × 1 + R/m সবগুলা ভ্যালু আমার কাছে আছে, জাস্ট বসাবো। আসলটা হচ্ছে 1,000, আমি ব্যাংকে টাকা রাখছিলাম 1,000। তারপর হচ্ছে 1 + আর এর মান হচ্ছে 10%। 10%-এর পরিবর্তে কি লিখা যায় আমাকে কে বলতে পারবেন, কার মনে আছে? 10%-কে ওয়ান বাই আমরা যদি হান্ড্রেড লিখি, 1/100। 10 এর মতো থাকবে, আর পার্সেন্টের পরিবর্তে হয়ে যাবে 1/100। তাহলে পার্সেন্টের মানে পরিবর্তে লেখা যায় 1/100। লিখে ফেললাম 1/100। তারপর অর্ধবার্ষিক সুদ, তার মানে বছরে কয়বার সুদ দিবে? 2 বার। বছরে 2 বার দিবে। তাহলে এম এর মানটা কত হবে এখানে? 2। 2। এম এর মান 2। কারণ অর্ধবার্ষিক বলছে মানে ও সুদের হিসাবটা করে 6 মাস পর পর, বছরে 2 বার সে করে। তার মানে বছরে সুদ দেয় 2 বার। তার মানে এখানে আমার এম এর মানটা হচ্ছে 2। এম এর মান হচ্ছে 2। আর পাওয়ার কি হবে? পাওয়ার হয়ে যাবে আহ 2 টু, ইন্টু 2। 2 বছর ইন্টু 2। এখন এটা হিসাব নিকাশ করলে যা হয় সেটাই আমাদের আনসার। দেখেন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। আমরা হিসাব জি। নিকাশ এক্সাম্পল দেখে করব, যেগুলো পরীক্ষায় আসে। আমরা জাস্ট কনসেপ্ট ধরার ট্রাই করতেছি। পারবো তো স্যার সবাই? এমটা কি এই যে এম এন যেটা, এটা একটু বললে ভালো হতো স্যার, এই জায়গাটা বসে। এম এনটা হচ্ছে, প্রতিটাই বলতেছি। এ হচ্ছে সুদাসল। এ কি জিনিস বলেন তো ভাই? এ কি সুদাসল স্যার। জিনিস? এ হচ্ছে সুদাসল। সুদাসল। সুদাসল কি জিনিস বলেন তো একটু? সুদ যোগ আসল দুইটা আছে এখানে, সুদ এবং আসল। সুদ এবং আসল আছে। কি কি জিনিস বলেন তো? জি এ স্যার, আসল হচ্ছে স্যার। আসল। আর কি জিনিস? আর স্যার সুদের হার স্যার। সুদের হার। আর হচ্ছে সুদের হার। আচ্ছা, এন কি জিনিস, কোন আইডিয়া? অ্যান্সার ওইটা সময়, এই হ্যাঁ, সময়। বছর বছর বছর। সময়টা আমরা বছরে হিসাব করব। সময়টা হলো বছর হিসাব করব। আর এম হচ্ছে, আর এম হচ্ছে বছরে কয়বার সুদ দেওয়া হয়, বছরে কয়বার সুদ দেওয়া হয়। এটা ইংলিশটা কি মিন করেছে? হ্যাঁ, বুঝি নাই। মানে এম দিয়ে এটার এব্রিভিয়েশন কি, মানে কি একটা কি মিন সবকিছুর করছে? ইলাবোরেশন হয় না, সবকিছুর অ্যাব্রিভিয়েশন হয় না, ঠিক আছে? সবকিছুর অ্যাব্রিভিয়েশন বা ইলাবোরেশন হয় না। আপনি যে কোনো সিম্বলাইজ করতে পারেন। কারণ ইলাবোরেশন অ্যাব্রিভিয়েশন যদি করতে চান, আপনার সিম্বল তো ইংলিশে ক্যাপিটাল 26টা, স্মল 26টা, বাট আপনাকে অনেক কিছুর অ্যাব্রিভিয়েশন করতে হবে, তাই না? সেই কারণে এম এর কোনো ইলাবোরেশন নেই। তাহলে এম জিনিসটা কি? বছরে কয়বার সুদটা দেয়া হয়। ক্লিয়ার মানে কিনা এটাকে বলেন? ধরে নিচ্ছি না স্যার? ধরে নিছি, হ্যাঁ হ্যাঁ, একটা ধরে নিছি। ওকে এই স্যার। জন্য ভাইয়া ক্লাসে কিন্তু টাইম মতো ঢুকতে হবে, আদারওয়াইজ অন্য আপনার বন্ধুদের সময় নষ্ট হয়। সরি স্যার। এই জন্য আমাদের
নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা ক্লাসে অন টাইমে জয়েন করব, যাতে আমরা সবাই একসাথে উপকৃত হতে পারি, অন্য কারো সময় নষ্ট না হয়। থ্যাংক ইউ তাহলে স্যার। এইটা সবার কাছে ক্লিয়ার কিনা? জি আচ্ছা, স্যার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আগাতে পারি। ওকে, এখন ধরেন আমরা একটু জনসংখ্যা নিয়ে যদি চিন্তা করি, ধরেন আমার কোনো একটা এলাকায় জনসংখ্যা হচ্ছে, আবারও 10,000 চিন্তা করি, জাস্ট ব্যাপারগুলো মাথায় নেওয়া হচ্ছে কাজ। জনসংখ্যা 10,000। ওকে, জনসংখ্যা 10,000। ওই এলাকার জনসংখ্যার বৃদ্ধির হার, তার মানে জনসংখ্যা বাড়তেছে, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ধরেন 5%। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে কেন বলেন তো? জনসংখ্যা কেন বৃদ্ধি পায়? যদিও জিকের কোয়েশ্চেন। জন্মহার যদি বাড়ে, মৃত্যুহার যদি কমে, তারপর ওই এলাকা যদি উন্নত হয়, জীবিকার তাগিদে মানুষ ওইসব এলাকায় আসবে। ওই এলাকায় যদি আপনার খাদ্য উৎপাদন ভালো হয়, ওইসব বিভিন্ন কারণে জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 5%। ওকে, এখন আমাকে জিজ্ঞেস করলো যে তাহলে 2 বছর পর, 2 বছর পর জনসংখ্যা কত হবে? 2 বছর পর জনসংখ্যা কত হবে জিজ্ঞেস করলো। ফাইন, এখন আমরা আসলে কি করব? এখন আমাদের করণীয় হচ্ছে জাস্ট সূত্রটাকে রিকল করা। সূত্রটা খুবই সহজ। এ ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ n। এখন আমার এম এর ফ্যাক্টরটার কাজ করবে না, কারণ এম কাজ করে শুধুমাত্র সুদের ক্ষেত্রে, কারণ বছরে কয়বার সুদ দেওয়া হয় সেখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সে। আর যদি আমাকে কোশ্চেনে, আবার রিপিট করতেছি, যদি আমাকে কোশ্চেনে উল্লেখ করে না দেয় যে বছরে কয়বার সুদটা দেওয়া হয়েছে, আমি বাই ডিফল্ট ধরে নেবো একবার সুদ দেওয়া হয়েছে। এইখানে দেখেন এম এর মান 1। তাহলে জনসংখ্যা বা বেতন বা ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে এম জিনিসটার মান বাই ডিফল্ট 1 হবে। এখন আমাকে বলছে 2 বছর পর জনসংখ্যাটা কত। সবসময় মনে রাখবেন যে পরের সময়টা, পরের জনসংখ্যাটা হবে এ, পরের জনসংখ্যা হবে এ, এবং আগের জনসংখ্যা, আগেরটা হবে পি। এটা জাস্ট আমরা মনে রাখবো। পি হচ্ছে আগের জনসংখ্যা বা আগের বেতন, এবং এ হচ্ছে পরের জনসংখ্যা বা পরের বেতন। তাহলে 2 বছর পরেরটা জানতে চাচ্ছে, তার মানে ও আমার কাছে এ জানতে চাচ্ছে। এখন জাস্ট ভ্যালু গুলো বসায় হিসাব করে দিবেন। ভ্যালু বসানো খুব সহজ। এই যে এখানে 1,000 বসালাম, এখানে 1 + 5%, পার্সেন্ট মানে 1/100, ইন্টু 2 বছর 2। হিসাব নিকাশ করলে যা আসবে সেটাই 2 বছর পরের জনসংখ্যা। কারো এখানে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। স্যার আচ্ছা, ওইখানে যে এমটা বসাইছিলেন স্যার আর এর নিচে, ওইখানে আর এর নিচে এমটা না বসাইলে হয় না? না, ওইখানে আর এর নিচে এমটা না বসাইলে হয় না। এই জন্যই ভাই ক্লাসের শুরুতে ঢুকতে হবে যে ভাই, এখন আমি তো ওইটা রিপিট করলে টপিক শেষ করতে পারবো না, ম্যাথ শেষ করতে পারবো না। এই জন্য সবসময় ক্লাসের অন টাইমে ঢুকতে হবে, কোনোভাবেই ডিলে করা যাবে না। এখন আপনি এমটা ধরতেই পারতেছেন এই কারণে। এখন কি আবার বুঝাবো এটা? সবাই কি বলেন? হ্যাঁ, আপনি তো সময়টা এটা তো লিখেও সবার। দিলেন 2-3 বার যে এম হচ্ছে বছরে কয়বার সুদ না দেওয়া হবে ওইটা, দাম। না বিষয়টা হলো ওই যে এন এর জায়গায় একবার এম, আবার আর এর নিচে একবার এম, এটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে এখন সূত্রের প্রমাণটা দেখানো যায়, কিন্তু আমরা ফুল কোর্সে সূত্রের প্রমাণগুলা দেখবো কেন এটা হয়েছে। এখন আমরা যেহেতু শর্ট কোর্সে আছি, আমরা কোনো সূত্রের আসলে প্রমাণটা দেখতে যাচ্ছি না, আপাতত মেনে নিতে বলতেছি আর কি। যখন আমরা ফুল কোর্স করব তখন আমরা একদম স্টেপ বাই স্টেপ প্রুফটা ডেভেলপ করবো যে আর এর নিচে কেন এম হবে, এন এর পাশেই কেন এম হবে। ওকে। ওকে। আচ্ছা, আপাতত জাস্ট আমরা ফর্মুলা ইউজ করতেছি। এখন ধরেন কোশ্চেনটা একটু ঘুরায় দিল, যে কোশ্চেনটা আমাকে ঘুরায় দিল যে এখন বর্তমানে জনসংখ্যা হচ্ছে 1,000। ভালো কথা। জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 5%। ভালো কথা। এখন জিজ্ঞেস করলো 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, এটা হচ্ছে কোশ্চেন। জনসংখ্যা আজকে তো 1,000। ওকে, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল এইভাবে বলতে পারে। আবার ধরেন ওরা আর একটু ক্রিটিক্যাল করতে পারে, ক্রিটিক্যাল না ঠিক, ভিন্ন ওয়েতে ভাষাটা ইউজ করতে পারে, যে 2024 সালে জনসংখ্যা হচ্ছে 1,000, আর এই এলাকার
বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার 5%, জনসংখ্যা বাড়ে প্রতি বছর 5% করে বাড়ে। তাহলে 2022 সালে জনসংখ্যা কত ছিল, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে চলেন, কোয়েশ্চেনটা যদি এমন হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। আমি আপনাকে আগেই বলছি যে এই সূত্র আমরা কখন ইউজ করব, আমরা জনসংখ্যার ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। ওকে ফাইন, এখন চলেন দেখি। আপনাকে একটু আগেই বলছিলাম এ এটা কোন সময়ের জনসংখ্যা আর পি কোন সময়ের জনসংখ্যা। এ আগেরটা না পি আগেরটা? পি স্যার আগেরটা, এই আগে এ হচ্ছে পরেরটা। পি হচ্ছে আগের জনসংখ্যা আর এ হচ্ছে পরের জনসংখ্যা। ফাইন, এখন আমরা এখানে ফর্মুলা বসাবো। এখন আমার কাছে জিজ্ঞেস করছে 2022 সালের জনসংখ্যা মানে আগের জনসংখ্যা। তাহলে আলটিমেটলি আমাকে এর মান পি এর মান বের করতে হবে, আমাকে বের করতে হবে পি এর মান। আর ওরা আমাকে দিয়ে দিছে অলরেডি এর মান, এর মান। এবং সেই এর মানটা হচ্ছে 1000 ইকুয়াল পি এর মানটা বের করতে হবে। ফাইন, 1 প্লাস জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে আর এর মানটা পজিটিভ 5, আর পাশে পার্সেন্ট আছে সেটার ভ্যালু হচ্ছে 1/100। তারপর হচ্ছে পাওয়ার হবে 2 বছর, যেহেতু গল্পটা 2 বছরের তাই উপরে 2। এখন আমরা হিসাব নিকাশ করে জিনিসটা বের করতে পারবো। পারা যাবে কিনা পি এর ভ্যালুটা বের করা? জি স্যার। ওকে, এখন আমাকে যদি কখনো বলতো যে জনসংখ্যা এলাকায় বাড়তেছে না, এই এলাকায় মৃত্যু হার বেশি, 5% রাখতে পারি আমরা, এই এলাকায় মৃত্যু হার বেশি সেই কারণে জনসংখ্যা আসলে কমে যাচ্ছে 5% করে। তাহলে 2 বছর আগে বা পরের জনসংখ্যা সেম সূত্র, কিন্তু আর এর মাইনাস মানটা দিয়ে কি করুন। নেগেটিভ হয়ে যাবে? মাইনাস। আর এর মানটা তখন নেগেটিভ হয়ে যাবে, যেহেতু নেগেটিভ জনসংখ্যা হয়ে হ্রাস যাবে। পাচ্ছে। হ্রাস পেলে আমরা সেম ম্যাথই করবো, শুধুমাত্র এখানে প্লাসের পরিবর্তে মাইনাস ইউজ করবো। পারা যাবে কিনা? জি স্যার। আর আগে পরে এই ব্যাপারটাও ঠিক থাকবে। যদি বলে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, জনসংখ্যা হ্রাসের হার 5%, তার মানে আর এর ভ্যালুটা -5%। এবার যদি আমরা একটু ডেপ্রিসিয়েশন নিয়ে চিন্তা করি, ধরেন আজকে আপনি একটা মোবাইল ফোন কিনলেন, মোবাইল ফোনটার দাম হচ্ছে 1000 টাকা, আর তার ডেপ্রিসিয়েশন রেট বা অবচয়ের হার বা ব্যবহারজনিত ক্ষয়ের হার, ব্যবহার করলে তো জিনিসটার ক্ষয় হবেই, ব্যবহারজনিত ক্ষয়ের হার হচ্ছে 10%, অবচয় 10%, অবচয় 10%, তার মানে ক্ষয় হয়ে যাচ্ছে 10%। এখন আপনাকে জিজ্ঞেস করলো যে 1 বছর পর জিনিসটার দাম কত দাঁড়াবে, বা 2 বছর পর জিনিসটার দাম কত দাঁড়াবে। এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে? ফর্মুলা আগেরটাই, এ ইকুয়াল পি ইন্টু 1 - r⁴ যেহেতু অবচয়, তার মানে ব্যবহার করার কারণে ক্ষয় হচ্ছে, জিনিসটার দাম আসলে বাড়তেছে না, জিনিসটার দাম কমে যাচ্ছে গ্র্যাজুয়ালি, প্রতি বছর 10% করে কমতেছে। তাহলে 2 বছর পর জিনিসটার দাম কত দাঁড়াবে? এখন এই ক্ষেত্রে ব্যাপারটা 2 বছর পরের দাম জিজ্ঞেস করতেছি, এ মানে সবসময় পরে আর পি মানে সবসময় আগে। তাহলে 2 বছর পরের দাম, তার মানে আমাকে স্যার মানে এর জনসংখ্যার মানটা বের ক্ষেত্রে করতে হবে। হ্রাস পাওয়ার যে সূত্রটা ওইটাই এখানে হবে, রাইট, তাই তো? সেটাই এখানে ইউজ হবে এক্স্যাক্টলি। তাহলে আমার জিনিসটার দাম ছিল 1000 টাকা, 1 - r এর ভ্যালু হচ্ছে 10%, মানে 10/100 হচ্ছে 2 বছর পরের হিসাব। এই আমরা পেয়ে গেলাম 2 বছর পর জিনিসটার দাম কত হবে। আর যদি আমাকে বলে যে আজকে দাম হচ্ছে 1000 টাকা, এই জিনিসটার অবচয় হচ্ছে 10% করে, তাহলে 2 বছর আগে আপনি জিনিসটা কিনেছিলেন, যখন কিনেছিলেন তখন জিনিসটার দাম কত ছিল, কেনার সময় জিনিসটার দাম কত ছিল। আজকে তো আপনি 2 বছর ধরে ব্যবহার করতেছেন, তাই আজকে দাম হচ্ছে 1000 টাকা। তখন আমাদের কি করতে হবে? আমাকে আগের দাম জিজ্ঞেস করতেছে, তার হুম। মানে আমাকে পি এর ভ্যালু বের করতে হবে। আর আজকের দাম 1000, আর বের করতে হবে 2 বছর আগের দাম, তাহলে 2 বছর আগের দামটা হচ্ছে পি। পি এর ভ্যালু বের করতে হবে 1 - 10/100 2 বছর বললে 2। এবার হিসাব নিকাশ করলে বেরোবে। ক্লিয়ার কিনা? জি। ওকে, তাহলে আশা করি আমাদের মোটামুটি ইন্টারেস্টের বেসিকটা ডেভেলপ করছে, আমরা এখন ম্যাথ সলভ করতে পারি। সবাই বুঝছি কিনা জিনিসটা?
বুঝলে ম্যাথ খুবই সহজ। Yes. তাহলে আমরা আশা করি আমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার, এখন আরো ক্লিয়ার হবে এক্সাম্পল দেখলেই বা এক্সাম্পল করলে অনেক বেশি ক্লিয়ার। চলেন আমরা দেখি। এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, আশা করি আমরা সবাই পারবো। ফার্স্ট কোশ্চেন বলছে কি 6% হারে, তার মানে সুদের হার হচ্ছে 6%। 6% হারে 9 মাসে, তার মানে সময়টা হচ্ছে 9 মাস। এখন ছাগে লিখি 9 মাস। এখন আমরা যে সূত্রটা পড়তেছিলাম সেখানে কি মাস কাজ করে না বছর কাজ করে? বছর। স্যার বছর। তাহলে আমরা মাসকে কি করে বছর বানাইতে পারি? 12 দিয়ে ভাগ। 12 দিয়ে ভাগ করে দিই। যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে আমরা 12 দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে 9/12 এই বছর হয়ে গেল। এবার এটাকে একটু কাটাকাটি করে আপনি পাচ্ছেন কত? 3 3 9, 3 3/4। 4 12, 3/4 ইয়ার। ওকে, তারপর আমাদেরকে বলছে 6% সুদে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? তাহলে আসলটা হচ্ছে এখানে 10,000। এখন সুদ কত জিজ্ঞেস করছে? সুদের সূত্র আপনি খুব ভালোই জানেন, আই সমান পিএনআর। দেখেন এই অঙ্কে একবারও বলা নাই যেটা যৌগিক সুদ। যৌগিক সুদ বলে নাই, তার মানে বাই ডিফল্ট এটা সরল সুদই হবে। এখন ভ্যালু বসাবেন, এখানে কত? 10,000 ইন্টু এন এর মান কত? 3/4 ইন্টু আর এর মান কত? 6%। 6% না বসে পার্সেন্টের পরিবর্তে 1/100 দিয়ে দিই। এখন হিসাব নিকাশ করলে যা হয়, তাহলে এখানে 0 0 ফেলে দিচ্ছি, 0 0 ফেলে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে যদি কাটি তাহলে 3 দুগুণা 6, এখানে কাটলে 2 দুগুণা 4। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে আহ এখানেও কেটে তো ফেলি, ওখানে আবার তাহলে 50 কাটা এখান যায়। থেকে হ্যাঁ হ্যাঁ 50 কেটে ফেললাম। তাহলে হয়ে যাচ্ছে 3 3 9, 5 5 9 45, আর একটা 0 থাকে, তার মানে 450 টাকা। পারবো না সবাই? জি স্যার। খুবই সহজ, জাস্ট একটু হিসাব নিকাশ করা আর আমরা সূত্র পারি। চলেন পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা আমাদেরকে কি বলতেছে? পরের ম্যাথটা বলছে সুদের হার 6% থেকে কমে 4% হলে, তাহলে সুদের হার এটা আগে 6% ছিল, এখন এটা 4% করা হলো। সুদের হার কমায় ফেলতেছে। সুদের হার কমায় কেন নর্মালি? কারো আইডিয়া আছে সুদের হারটা কমায় কেন? মুদ্রাস্ফীতি বা স্থির রাখার জন্য অনেক সময়। মুদ্রাস্ফীতি, আপনি যদি সুদের হার বাড়ান তাহলে মুদ্রাস্ফীতিটা কমে আসবে। আর এখন মুদ্রাটা আসলে স্ফীত হচ্ছে না, সংকোচন হচ্ছে। কেন? কারণ আপনি যখন সুদের হারটা বেশি দিবেন, মানুষ বেশি বেশি টাকা ব্যাংকে রাখবে, বেশি মানুষের হাত সেভিংস থেকে করবে। টাকা ব্যাংকে চলে যাবে, মানুষের হাত থেকে টাকাটা তখন ব্যাংকে যাবে। আর যখন আপনি সুদের হার কমায় দিবেন, তখন মানুষের টাকাটা ব্যাংকে রাখার আগ্রহ পাবে না। মানুষ যদি ব্যাংকে টাকার আগ্রহ না পায়, তখন সে ব্যাংক থেকে টাকাটা উঠায় নিবে। উঠায় নিলে টাকাটা মার্কেটে ফ্লো করতেছে। তাহলে যখন মুদ্রা সংকুচিত হয়ে যাচ্ছে, তখন আমরা সুদের হারটা কমায় দিব, মানুষ টাকা পয়সা উঠায় নিয়ে মার্কেটে টাকাটা রাখুক। ওকে, যাক ওটা আমাদের এখনকার টপিক না, ওটা জিকের টপিক। তাহলে সুদের হার হচ্ছে 6% থেকে কমে 4% হলে 500 টাকার 3 বছরের সুদ কত কম হবে? তাহলে 500 টাকা তো আপনি ব্যাংকে রাখছেন, 3 বছরের সুদটা আসলে কতটুকু কম হবে, এটা হচ্ছে কাজ। ওকে, তাহলে দেখেন তো আমি এটা আসলে কি লিখছি, কে বলতে পারবেন? 500 টাকা ইন্টু 3 বছরের সুদ ইন্টু 6 বাই কত লিখছে এটা? 6/100। 100 100, এটা কি লিখলাম বলেন তো? স্যার ওই যে আই ইজ সরল ইকাল টু সরল পিএনআর, সুদ ওই পিএনআর আই ইজ ইকুয়াল টু পিএনআর। 6%-এর ইন্টারেস্টটা বের করতেছি। 6%-এর ইন্টারেস্ট হচ্ছে এটা। 500 টাকার 3 বছরে 6% ইন্টারেস্ট এটা। এখন বলেন তো এটা কি লিখতেছি? 500 ইন্টু 3 ইন্টু 4/100, এটা কি জিনিস? স্যার 500 টাকার 4%-এর 3 বছর 500 ইন্টারেস্ট। টাকার 4% সুদের হারে 3 বছর ইন্টারেস্ট। তাহলে 500 টাকার
3 বছরের ইন্টারেস্ট 6%-এর থেকে 500 টাকার 3 বছরের ইন্টারেস্ট 4%, বাদ দিয়ে দিলেই আসলে সুদ কত কম হবে সেটা আমরা খুঁজে পাবো। তাহলে এখন হিসাবটা খুবই সহজ। এখন হিসাবটা করার জন্য আমরা কি করতে পারি? হিসাবের জন্য আমরা 500 × 3 এটা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে আমাদের এখানে পড়ে থাকবে, বা আমরা নর্মাল হিসাব এমনিও করে ফেলতে পারি, এখানে কমন নেওয়ার আগে হিসাব হয়ে যাবে, এত ছোট ছোট সংখ্যা দিয়ে দিছে। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা 30 এটা কাটলে এখানে 5 থাকবে, তাহলে আমরা পাচ্ছি 5 × 6 = 30, 30 টাকা। আর 3 × 30 = 90, 30 টাকা। মাইনাস এখানেও 5। 6 আচ্ছা, এখানে 60, তাহলে এখানে 60 30 টাকা। টাকা। হ্যাঁ, ওইখানে 60, 30 হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আমি ইন্টারেস্ট যদি 6% থেকে 4%-এ নামিয়ে নিয়ে আসি, তাহলে আমি 30 টাকা সুদ কম পাবো। আর গল্পটা হচ্ছে 500 টাকার 3 বছরের ক্ষেত্রে। পারা যাবে না ম্যাথটা? জি স্যার। আহ, ওকে, চলেন তাহলে পরের ম্যাথটা দেখি। আচ্ছা, দেখি এই ম্যাথটা কি বলতেছে আমাদেরকে। তারা 5% সরল সুদে 1,000 টাকা, ওকে, এবং 10% সরল সুদে 500 টাকা বিনিয়োগ, তাহলে দুই ভাবে বিনিয়োগটা করতেছে। 1,000 টাকা রাখতেছে সেটা 5% সুদে, আর 500 টাকা রাখতেছে সেটা 10% সুদে। বিনিয়োগ করলে 3 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? খুবই সহজ। দেখেন, 1,000 টাকা বিনিয়োগ করছেন 1,000, এবং সেটা বিনিয়োগ করছেন কয় বছরের জন্য? 3 বছরের জন্য, এবং সুদের হার ছিল 5%, 5/100। তাহলে এটা কি বের হইলো? এক স্যার হাজার পাঁচ টাকার পার্সেন্টের 1,000 টাকার 5% ইন্টারেস্টটা হারে, হ্যাঁ, 3 বছর। 3 বছরের ইন্টারেস্টটা। তারপর হচ্ছে এবার 500 টাকা রাখতেছি, এটা হচ্ছে আমার আসল, এটাও রাখবো 3 বছর, 3, এবং সময়টা হচ্ছে 3 বছর, আর সুদের হারটা 10%। এখন ওরা চাচ্ছে মোট সুদ, তাহলে মোটটা যোগ করে দিলাম। বাম পাশে হচ্ছে 1,000 টাকা 3 বছর রাখলে 5% সুদের হারে, আর ডান পাশেরটা হচ্ছে 500 টাকা রাখতেছি 3 বছরই, কিন্তু 10% সুদের হারে। এখন মোট কত পাবো? যোগ দিয়ে দিব। আগে যে কত বেশি কম পেতাম বিয়োগ দিতাম, এখন যোগ দিয়ে দিব। যোগ দিলে কত আসে? 1,500 এখানে, থ্রি প্লাস হান্ড্রেড এখানে কত আসবে? এখানে হচ্ছে 5 থাকে, তাহলে হচ্ছে আহ এখানেও 150 টাকাই আসে, তার মানে টোটাল 300 টাকা। 300। পারা যাবে না? জি। তাহলে জি দেখতেই স্যার। পাচ্ছেন, ম্যাথ খুবই সহজ ম্যাথ আসে, খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই। পরের ম্যাথটা দেখি, চলেন। পরের ম্যাথ কি বলতেছে আমাদেরকে? শতকরা বার্ষিক কত হার সুদে, এবার সুদের হার জানতে চাচ্ছে। শতকরা বার্ষিক কত হার সুদে, সুদের হারটা কত? 50,000 টাকার 2 বছরের সুদ 30,000 টাকা হবে। তাহলে আমার এখন আসলটা হচ্ছে 50,000 টাকা, কারণ সুদটা হবে 50,000 টাকার উপর। 50,000 টাকা 2 বছরে, তাহলে সময়টা হচ্ছে 2 বছর। 2 বছরে সুদটা হবে 3,000। ওকে, সুদ 3,000 হবে। চমৎকার। এবার আমরা হিসাব করব। আমরা সূত্র তো একটাই জানি, আই সমান পিএনআর। এটা দিয়ে আমরা সরল সুদে সবই পারবো। এখন আমার আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 3000। 3,000। পি এর মান কত? তো আমরা এটাকে আসলে সংখ্যাগুলো 50,000। না লিখে, সংখ্যাগুলোকে না ঘুরিয়ে আমরা আগে আরটাকে ঘুরিয়ে ফেলি, যেহেতু আমার আলটিমেটলি আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি আই, ওটা ভাগ হয়ে যাবে পি আর এন দিয়ে, সেটাই আসলে আর। তাহলে এবার এখান থেকে আমরা আর সমান বলতে পারি I/PN। এবার আমরা মানটা বসাই। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 3,000। ওকে, তারপরে নিচে পি এর মান কত? পি এর মান হচ্ছে 50,000, কিন্তু এন এর মান কত? এন হচ্ছে 2 বছর, 2। মানে 2। এবার যদি আমরা একটু কাটাকাটি করতে চাই, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে
এখানকার 3টা জিরো, এখানকার 3টা জিরো কাটা। ওকে, তারপর কি থাকতেছে? আর তো কাটা যাচ্ছে না, তার মানে এখানে দাঁড়াচ্ছে 3 বাই, এখানে দাঁড়াচ্ছে 3/100। এখন দেখেন, আর তো সুদের হার, আর কে তো আমরা ভগ্নাংশ আকারে পাচ্ছি, আর কি আমরা পার্সেন্ট আকারে পাচ্ছি? কিন্তু আর কে তো নর্মালি পার্সেন্ট আকারে প্রকাশ করা হয়, থ্রি এবং অপশন পার্সেন্ট আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে 3/100 এটাকে আমরা পার্সেন্টে প্রকাশ করতে চাই, কারণ সুদের হারকে পার্সেন্টে প্রকাশ করতে হয়। এখন আমাদের সেই শতকরার ক্লাসটা আবার রিভিউ করতে হচ্ছে, যে একটা ভগ্নাংশকে কি করে পার্সেন্ট বানাতে হয়। কার মনে আছে ভগ্নাংশকে আমরা কি করে পার্সেন্ট বানাই? স্যার একটা 100 একশো দিয়ে দিয়ে 100 × গুণ 100, দিয়ে 100 পার্সেন্ট কাটা। লিখে দিই। পার্সেন্ট। তাহলে ভগ্নাংশ ছিল 3/100, আর এটাকে পার্সেন্ট বানাবো কি করে? দেখেন, সমান চিহ্ন মান সমান রাখবো। তাহলে 3/100, এটা সমানই রাখতে হবে, সাথে একটা 100 দিয়ে গুণ দিয়ে তারপর পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিই, তাহলে সেটা পার্সেন্টে প্রকাশ হয়ে যাবে। এখন 100 কাটা গিয়ে থাকবে 3%। তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে 3%। দেখেন সবাই আমরা পারবো কিনা। জি জি স্যার। স্যার। ওকে, এরকম পারলেই কিন্তু আসলে প্রতিটা চ্যাপ্টার যখন আপনি এভাবে পারবেন, বিসিএস এ মনে হয় না আপনার এই 70% মার্কস পাওয়া নিয়ে খুব বেশি কষ্ট করতে হবে। স্যার এই ম্যাথ গুলা প্র্যাকটিস করবো কোন বই থেকে বা কোথা থেকে? আপনার কাছে এখন বললাম তো, এখন আপনি নতুন কোনো সোর্সিং করতেই যাবেন না, আপনার কাছে যেই বইটা আছে সেই বইটাই প্র্যাকটিস করবেন। আপনার কাছে কোন বইটা আছে? আমার কাছে তো যে জর্জের বই আছে আর হচ্ছে ওকে, জর্জের বই থেকে প্র্যাকটিস ক্যারিয়ার করেন। ম্যাথের বই আছে। আচ্ছা, তাহলে জর্জের বইটা থেকে প্র্যাকটিস করেন, যেহেতু বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখি, এখন নতুন বই নতুন সোর্সিং করাটা আসলে ই হবে না, ওয়াইজ হবে না। তাহলে আমরা পরের ম্যাথটা দেখি। 450 টাকা বার্ষিক 6% সুদে, কত বছরে? এখন আমার কাছে বছর জানতে চাচ্ছে, তাহলে আমার টাকাটা হচ্ছে 450। 450 টাকা বার্ষিক 6% সুদে, তার মানে সুদের হারটা 6%। কত বছরে, মানে সময় জানতে চাচ্ছে কত বছরে। সুদে আসলে 558 টাকা হবে, তাহলে সুদ এবং আসলকে যোগ দিলে 558 হবে। তাহলে আমার সুদ হচ্ছে আই, প্লাস আসল হচ্ছে পি, এই দুটাকে যোগ দিলে সেটা হবে 558 টাকা। এই তথ্যটা আমাকে ওরা দিয়ে দিছে। চলেন এন এর মানটা বের করি। আমরা তো সূত্র খুব ভালোই জানি, আমরা একটা সূত্র জানলে আসলে সব কাজ হয়ে যায়। সেই সূত্র হচ্ছে আই সমান পি এন আর, এই এক সূত্র জানলেই সবকিছু হয়ে যায়। ওকে, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দিয়ে দিছে আই প্লাস পি, আর হচ্ছে 558, এটা আমাদেরকে দিয়ে দিছে। তাহলে আমরা বোথ সাইড একটা করে পি যোগ দিয়ে দেই, কারণ আই প্লাস পি এর মান তো আমি জানি। এই যে এখানে আই ছিল, এখানে একটা পি যোগ করে দিলাম, অথবা আমরা এই সূত্র নিয়েও কাজ করতে পারি, এখানে আমরা আয়ের মানটা বসায় দিলাম, যেটা আপনার ভালো লাগে। আমরা মনে হয় এখানে আয়ের মান বসায় দিলে আপনার জন্য সুবিধা হবে। সবভাবেই আপনি চিন্তা করতে পারেন, সবই সঠিক, কোনো সমস্যা নেই। তাহলে চলেন কম্পারেটিভলি ইজি একটা চিন্তা করতেছি। এখন আই সমান পি এন আর, তো তাহলে আয়ের মান, এখানে আমরা আয়ের মান বসাই দিই, পি এন আর প্লাস এই যে পি, এই পি আছে, ইকুয়াল 558 টাকা ছিল, 558 টাকা থাকুক। জাস্ট এইখান থেকে আমরা কাজ করলাম, আয়ের ভ্যালু বসাই দিলাম পি এন আর, পি এর মান পি এর জায়গায় থাকবে, ইকুয়াল 558। এখন পি এন আর এর মান কত, এটা তো আমরা আসলে জানি না, এখন আমরা ভ্যালুটা বসাবো। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, পি এর মান হচ্ছে 450। ওকে, 450 ইন্টু এন এর মান কত, এন এর মান তো বের করতে হবে, এন এর মান তো আমার মুখস্থ নাই, বা এন এর মান বের করাটাই আমার কাজ। আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 6/100। তারপরে এখান থেকে আমরা বসায় দিই, পিটাকে ডান পাশে নিয়ে যাই। তাহলে এটা ছিল 558 মাইনাস পি, পি বামে ছিল প্লাস, ডানে গিয়ে মাইনাস হয়ে গেল, আর পি এর মান কত, 450। এখন আমরা একটু হিসাব নিকাশ করতে চাই, এখানে আছে হচ্ছে আহ যদি একটু কাটাকাটি করি,
তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 3 × 6 আর হচ্ছে 50 × 100। এরপরে দেখেন আমরা যদি জিরোটা জিরোটা কেটে ফেলি, 5 নং 45 কাটাকাটি করলাম। তারপর হচ্ছে 3 নং 27, এখান থেকে আমরা পাচ্ছি 27 এন ইকুয়াল, এখানে যদি আমরা বিয়োগ দিই তাহলে পাচ্ছি 8, বিয়োগ দিলে পাচ্ছি 0, আর বিয়োগ দিলে পাচ্ছি 1। তাহলে এখান থেকে আমরা আবার পাবো এন সমান 108/27। তাহলে 27 কতবার যাবে? 4 বার যাবে, তাই তো? 4। 4, 4 বার যাচ্ছে। তাহলে সময়টা হচ্ছে আমাদের 4 বছর। দেখেন পারবো কিনা সবাই? জি স্যার। জি স্যার। ওকে, স্যার হ্যাঁ স্যার এই বলেন। যে স্যার PNR প্লাস স্যার পি লিখলাম, স্যার এই লাইনটা না বুঝতে পারি নাই। বুঝতে পারেন নাই? ওকে, তাহলে দেখেন আই প্লাস পি ইকুয়াল 558, এগ্রি অর নট? জি স্যার। এগ্রি। আই এর মান কত? আই তো হচ্ছে সুদ। আই সমান কত? এই সূত্রটা আপনি পারেন, বলে ফেলেন। আই সমান কত? PNR। এই যে আই এর পরিবর্তে লিখে দিলাম পিএনআর। কোন আপত্তি আছে? না না স্যার, বুঝতে তারপরে পেরেছি। প্লাস পি, এই যে প্লাস পি ইকুয়াল ইকুয়াল 558 এরপর জাস্ট একটু মানগুলা বসায় হিসাব নিকাশ করছে। জি স্যার। পারবো সবাই? জি স্যার। ওকে, চলেন পরের ম্যাথে যাই। পরের ম্যাথ আমাদের কি বলে? কোনো আসল, কোন একটা আসল, আসলটা কত জানি না আমি। 3 বছরে মুনাফা আসলে 555 টাকা হচ্ছে। তাহলে আপনার সময়টা 3 বছর, এটা আপনি কনফার্ম। সময়টা 3 বছর, এবং মুনাফা আসলে, মুনাফা মানে সুদ, ও যেই নামেই ডাকুক না কেন সেটা সুদ। মুনাফা প্লাস আসল, এই দুইটা মিলে হচ্ছে 5500 টাকা। ওকে, এরপরে ওরা বলে দিচ্ছে মুনাফাটা আসলের 8/3 অংশ। মুনাফাটা কেমন? ও বলে দিচ্ছে মুনাফাটা কেমন। মুনাফাটা হচ্ছে আসলের, আসল কি? পি। এই যে আমার আসল মানে পি, এর মুনাফাটা হবে আসলের, আসল মানে পি। তারপরে আমরা এর কে আলাদা করলাম, আসল এর, পি এর। পি এর কেমন? 8টা ভাগ করে আপনি 3টা ভাগ নেবেন। তাহলে আসলটাকে যদি 8টা ভাগ করেন, সেই 8 ভাগের 3 ভাগ যতটুকু সেটাই হচ্ছে মুনাফা। স্যার আমাকে বলে দিয়েছে কোয়েশ্চেন, এখন আমাকে বের করতে হবে মুনাফার হার কত, তার মানে আর এর ভ্যালু কত, এটা আমাকে বের করতে হবে। কোয়েশ্চেন ক্লিয়ার কিনা? আমাকে সময় দিয়ে দিচ্ছে 3 বছর, তারপরে মুনাফা আসল দুইটার যোগফল সুদ আসল, সেটা আমাকে বলে দিচ্ছে 5500 টাকা। এরপরে আমাকে বলে দিচ্ছে মুনাফাটা কেমন হবে। মুনাফা আসলের 8 ভাগের 3 ভাগ, আসলকে 8টা ভাগ করব, তার 3টা ভাগ হবে মুনাফা। মানে আসলকে 8 ভাগ করে 3 ভাগ যেই পরিমাণ, মুনাফা আসলে ওই পরিমাণ। আর জিজ্ঞেস করতেছে মুনাফার হার কত। কোশ্চেন ক্লিয়ার কিনা? জি। ওকে, কোশ্চেন ক্লিয়ার হলে উত্তর আসলে খুবই সহজ। আর এর ভ্যালু বের করা আমাদের কাজ। তো দেখেন আমরা এই লাইনটা নিয়ে কাজ করি। আমাকে বলে দিচ্ছে কি আই মানে সুদটা প্লাস আসলটা ইকুয়াল হচ্ছে 5500। ভালো কথা। এখন আমি দেখেন আই সমান পিএনআর, এই ব্যাপারটা তো আসলে জানি। তারপরে হচ্ছে আই এর ভ্যালুটা কেমন চরিত্র হবে, পি এর 8 ভাগের 3 ভাগ, এই ব্যাপারটাও জানি। তার মানে ম্যাথটা আমরা আসলে অনেক ভাবেই করতে পারবো। তো চলেন আমরা সহজ করেই করি। আমরা আই এর পরিবর্তে এখানে লিখতে পারি 3p। দেখেন এখানে গুণ করলে কি হবে, কারণ এটা আর এটা গুণ হয়ে যাবে, যেহেতু এর এর কাজ আর গুণের কাজ সেম। তাহলে 3p/8 প্লাস পি ইকুয়াল 5500। জাস্ট ভ্যালুটা বসায় দিলাম। এবার এখান থেকে যদি আমরা একটু যোগ করি, যোগ করলে লসাগুটা হচ্ছে 8, উপরে হচ্ছে 3p প্লাস 8p ইকুয়াল হচ্ছে 5500।
এখন এখান থেকে আমরা পেতে পারি 11p, আর 8 ওই পাশে চলে যাবে, 5500 ইন্টু 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p ইকুয়াল, উপরে হচ্ছে 5500 ইন্টু 8, নিচে হচ্ছে 11। এবং কাটাকাটিও খুব সহজ, 5 11 55, হাতে শূন্য আছে দুইটা, 5 8 40, আর 4000। শূন্য হচ্ছে দুইটা, 4000 4000। টাকা। এটা হচ্ছে আমার কি আসলটা, পি এর ভ্যালুটা বের আসল। হয়েছে, আসল বের হয়েছে পি এর ভ্যালু। আর পি এর ভ্যালু যদি এটা হয়, এখন এখান থেকে আমাকে বের করতে হবে মুনাফার হার কত। এখন আমরা খুব সিম্পল সূত্রে মুনাফার হার বের করতে পারবো। আমরা জানি আই সমান পি এন আর। ওকে, এখন আমরা জানি এখান থেকে একটু মুছে দেই বাম পাশটা, এটা তো মনে হয় আমাদের ডেটা কালেকশন হয়ে গেছে। আমরা এখন এই জায়গাটা একটু ইউটিলাইজ করি। এই জায়গাটায় আমরা ইউটিলাইজ করব। আমরা আই সমান লিখে বলতে পারি পি এন আর। এখন এখান থেকে আমরা লিখতে পারবো যে আমাদের আয়ের কি অবস্থা। আয়ের অবস্থা হচ্ছে আহ 4000, 1500। ওটা যা আসে আর কি, 4000 ইন্টু, এটাকে আমি 8 ভাগ করে 3 ভাগ দিব আইকে, 3। ইকুয়াল, ইকুয়াল এখানে হবে 4000 ইন্টু, এখানে হবে এন এর মান কত, এন এর মান মনে হয় বের করা আমাদের কাজ ছিল। মুনাফা না, এন এর মানটা বলে দিছে 3 বছর, স্যার ইন্টু আর এর মান বের করবো না আর আমরা? এর মান বের করা আমাদের কাজ। ওকে, তারপর আমরা অনেক কিছু লিখতেছি, এগুলো অনেক কিছু মনে মনে হয়ে যাবে, জাস্ট আমরা ম্যাথটা তো বোঝার ট্রাই করতেছি, এই জন্য লিখতেছি। এই 4000, এই 4000 কাটা, তারপরে হচ্ছে আমরা বলতে পারি তাহলে আর এর মানটা দাঁড়াচ্ছে উপরে 5 আর নিচে কত, নিচে হচ্ছে 3 8 24, নিচে হচ্ছে 24, উপরে হচ্ছে 5। ওকে, এবার আমাকে আর এর মানটা বের করতে হবে পার্সেন্টেজে। আর এর মান পার্সেন্টেজ কি করে বের করতে পারি, পার্সেন্টেজ বের করার নিয়মটাও খুবই সহজ। আমরা একটু এই জায়গাটাও মুছি। পার্সেন্টেজ বের করার কাজটা সহজ, মানে পার্সেন্টেজের সবচেয়ে সহজ অঙ্কগুলোর একটা অঙ্ক আমাদের আবার করতে হচ্ছে প্র্যাকটিসের জন্য। আমার আর এর ভ্যালুটা পার্সেন্টেজে আসে নাই, ভগ্নাংশে আসছে, এবং সেটা কত আসছে, সেটা আসছে হচ্ছে 5/24। এবার এটাকে যদি পার্সেন্টেজ করতে চাই, তাহলে 5/24 ইন্টু 100, তারপর পার্সেন্ট চিহ্ন দিয়ে দিব। এবার যদি কাটাকাটি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আসতে হচ্ছে, যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে 4 25 100, আর হচ্ছে 4 6 24। তারপর আমরা লিখতে পারি 5 25 কত, 125, ডিভাইডেড বাই 6। তারপর আমরা লিখতে পারি 4 6 24, হ্যাঁ নিচে 6, আর উপরে হচ্ছে 4 25 100, 5 25 125, তাহলে 6 দুগুণা 12, তারপর হচ্ছে হাতে 2, 6 দুগুণা 12, স্যার ওখানে হ্যাঁ কাটাকাটি করার সময় দুই পাশ থেকে কি থ্রিটাও কি চলে যাবে না নাকি? আমি মানে 5/8, 4000, 3, এটা ও এটা 5। 24, স্যার স্যার এটা 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 থ্রি হচ্ছে, বাই দিলে একটু এইট ওয়ান হবে। বাই এইট আসে স্যার না? ও থ্রি বাই আচ্ছা আচ্ছা এইট আচ্ছা, হবে, হ্যাঁ 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 ওয়ান হ্যাঁ, বাই থ্রি এইট বাই হ্যাঁ। এইট হবে, রাইট। হ্যাঁ, ওয়ান ওই বাই এইট জন্যই, আসবে। এই জন্যই সংখ্যাগুলো মিলতেছে না, হ্যাঁ রাইট। জি স্যার। তো ওই এটা জন্য 5 হবে না, এটা 3 হবে। আমি অনেক আগে তার মানে বের করছি, বাট আমি আপনার ইকুয়েশনটা বুঝতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা, না 5 তো এখানে নাই, 5 বলে কোনো সংখ্যা নাই হ্যাঁ এখানে। স্যার, মানে থ্রিটা কাটা চলে যাবে, হ্যাঁ ফোর হ্যাঁ হ্যাঁ, থাউজেন্ড কাটা চলে যাবে, তাহলে 3 ওয়ান 3 বাই কাটা এইট চলে যাবে, রাইট রাইট। ওই 3টা এখানে 5 লিখে ফেলছি, এই জন্য আর মিলতেছে না। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আমাদের থাকতেছে জাস্ট 1/8, এবং সেটাই হচ্ছে আর এর ভ্যালু। কিন্তু আমার পার্সেন্টেজে লাগবে, পার্সেন্টেজে কনভার্ট আমরা কিভাবে করব, 1/8 কে আমরা 8%। 100 দিয়ে মাল্টিপ্লাই হান্ড্রেড করে পার্সেন্ট পার্সেন্ট দিয়ে দিই। এখন আমরা যদি কাটাকাটি করি, তাহলে আসবে হচ্ছে এখানে 4 25 100, আর 4 2 8, 25 কে অর্ধেক করলে কত হয়, 12.5।
12.5 তাহলে ও 12.5% আমাদের আনসার হবে। দেখেন পুরা ফ্যাক্ট আমরা বুঝছি কি? জি স্যার। এই সেম ম্যাথ কিন্তু জি লিখিত স্যার। পরীক্ষায় আসছে। বিসিএস এর লিখিত পরীক্ষায় কিন্তু এই ম্যাথটাই আসছে। আসলে আমরা পারবো না। জি স্যার। জি স্যার। ওকে, চলেন তাহলে আমরা এগিয়ে যাই। স্যার হ্যাঁ বলেন। স্যার এই লাস্ট যে ম্যাথটা করলেন এই হুম ম্যাথেই হচ্ছে যে প্রসিডিওর গুলো আপনি স্টেপ বাই স্টেপ করছেন এই হুম সেমটাই হুম। হচ্ছে কি আপনার লিখিততে করলে হবে? হ্যাঁ সেমটাই লিখিততে করবেন, কিন্তু তখন একটু পরিচয় দিয়ে নিবেন যে প্রথমে লিখতে হবে সুদ কমা আয়, তারপরে লিখতে হবে। আমরা লিখিত প্রসিজারটাই করছি, কিন্তু পরিচয়গুলো দেইনি আপনাকে। জাস্ট এটার পরিচয়গুলো দিয়ে তারপর লিখতে হবে। ওকে স্যার। পারবেন না? জি জি ডেফিনেটলি। ওকে ওকে, তারপরের ম্যাথটায় যাই আমরা। এই ম্যাথটায় এটার পাশে আসলে সালটা দেওয়া আছে। সবগুলো ম্যাথই, আমি যে কটা ম্যাথ দিয়েছি সবই আসলে বিসিএস এর ম্যাথ। ওইগুলোর হচ্ছে সালটা নেওয়া হয় নাই আর কি, কোন বিসিএস এর সেটা নেওয়া হয়নি। বাট যে কটা ম্যাথ আমরা আজকে প্র্যাকটিস করলাম সবগুলো বিসিএস এরই ম্যাথ। চলেন দেখি এই ম্যাথটা কি বলতেছে। 10% মুনাফায় 3,000 টাকা, 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা হারে মুনাফা পাওয়া যাবে নিচের কোনটা? তাহলে আপনি 3,000 টাকা ইনভেস্ট করবেন 10% মুনাফায়, 2,000 টাকা ইনভেস্ট করবেন আপনি 8% মুনাফায়, এবং এতে আপনি যে মুনাফাটা আসলে বছর শেষে পাবেন, একটা মুনাফা তো পাবেন, সেই মুনাফাটা আসলে গড়ে কত পার্সেন্ট হচ্ছে? সেটা ডেফিনেটলি গড়ে 10% হচ্ছে না, সেটা ডেফিনেটলি গড়ে 8% হচ্ছে না। তাহলে সেই মুনাফাটা গড়ে আসলে কত পার্সেন্ট হচ্ছে সেটা বের করা হচ্ছে আমাদের কাজ। চলেন দেখি। দেখেন আমরা এখানে ইনভেস্ট করতেছি হচ্ছে 3,000 টাকা, লিখলাম 3,000। এবং এখানে সরল না যৌগিক কিছু বলে নাই, বাই ডিফল্ট এটা সরল আমরা ধরবো। যৌগিক হইতে গেলে কোশ্চেনে ক্লিয়ার ভাষা থাকতে হবে যে এই অঙ্কটা যৌগিকের, সুদ দেওয়া হচ্ছে। তাহলে 3,000 টাকা, এবং সেখানে সুদের হার হচ্ছে 10%। পার্সেন্টের মানে 1/100। আর সময়টা হচ্ছে এখানে বিনিয়োগ করলে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে, সময়টা উল্লেখ করেনি। যখনই দেখবো যে আমাকে সময় উল্লেখ করে দেয় নাই, তখন আমরা বাই ডিফল্ট ধরে নিব সময়টা 1 বছর। তাহলে বেশ কিছু জিনিস আমাদের বাই ডিফল্ট ধরতে হবে। যেমন কেমন সুদ, সরল না যৌগিক বলে নাই, ধরে নিব সরল সুদ। যদি যৌগিক সুদ বলে বছরে কয়বার সুদ দেয় আমাকে বলে নাই, আমি ধরে নিব বছরে একবার করে সুদ দেয়, মানে এম এর মান 1 ধরে নিব। তারপরে কয় বছরের জন্য আমাকে এইসব হিসাব নিকাশ করতে হবে বলে দেয় নাই, আমরা ধরেই নিব এটা বার্ষিক হিসাব, মানে সময়টা 1 বছর। তাহলে আমি যে লিখলাম 3,000 ইন্টু 10/100 ইন্টু 1, এটা কি বেরোইলো? স্যার 10%-এর 3,000 টাকার তিন উপর হাজার টাকা ইয়ারলি এক ইন্টারেস্ট। বছরে সরল ইয়ারলি সুদ। কত টাকা সুদ, রাইট এক্স্যাক্টলি। এবার চলেন দেখি, আমাকে আবার 2,000 টাকা ইনভেস্ট করতে হবে। ওকে, 2,000 টাকা ইনভেস্ট করি, চলেন। 2,000 টাকা ইনভেস্ট করলাম, এবং এই ক্ষেত্রে আমার সুদের হারটা হচ্ছে 8%, 8/100। এবং এখানে ওর সময়টা বলে নেই, 1 বছর। তাহলে আমি বছর শেষে এই পরিমাণ সুদ পাবো, এটাই আমার বছর শেষে এই পরিমাণ সুদ। এখন বছর শেষে আমি যে সুদটা পেলাম, এই সুদটা আসলে গড়ে কত? আমি তো আসলে 2 রকমের সুদ পাচ্ছি। মোট সুদ আমার এটা, কিন্তু মোট এই সুদটা আসলে অ্যাভারেজে কত? তাহলে অ্যাভারেজে কত বের করার জন্য আমাকে আবার পিএনআর সূত্রে যেতে হবে। ওকে, তাহলে অ্যাভারেজে কত সুদ পাওয়ার জন্য আমি আসলে মোট কত ইনভেস্ট করছি? এখানে 3,000 ইনভেস্ট করছি, এখানে 2,000 ইনভেস্ট করছি, তাহলে আমি বছরে মোট ইনভেস্ট করছি 5,000। তারপরে হচ্ছে আমার বছরে সুদের হারটা কত, আসলে বছরে সুদের হার কত তো আমি জানি না। গড়ে সুদের হারটা কত মোটের উপরে জানি না, আর লিখে দিলাম, ইন্টু সময়টা 1 বছর। এখন আর এর মান বের করলে আমার কাজ শেষ। ইকুয়েশনটা বুঝছেন কিনা? স্যার এটা গড়ের কথাটা আমি বুঝি নাই, মানে গড় গড়ের কথা কথাটা বুঝেন উল্লেখ নাই? করলো কেন? গড় কথাটা উল্লেখ করলো কেন? কেন অর্থ গড় কথাটা স্যারের ইচ্ছে হয়েছে তাই উল্লেখ করছে। এখানে আমাদের কোনো কিছু বলার নাই, আমাদের বলার ব্যাপার হচ্ছে গড়টা আমরা কি করে হিসাব করব। তাহলে দেখেন আপনি 3,000 টাকা ইনভেস্ট করছেন,
সেখানে সুদের হার ছিল 10%। ওকে, তারপর হচ্ছে আপনি 2,000 টাকা ইনভেস্ট করছেন, সেখানে সুদ ছিল 8%। ওকে, এখন আপনাকে জিজ্ঞেস করতেছে, এটা স্যারের ইচ্ছা, স্যার আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি তো এইভাবে ভাই ইনভেস্ট করছো, তাহলে বছর শেষে গড়ে তুমি কত পার্সেন্ট সুদ পাইছো? বছর শেষে তো আমি পুরা টাকার উপরে আসলে 10% সুদ পাই নাই। বছর শেষে আমি পুরা টাকার উপরে 8%-ও সুদ পাই নাই। বছর শেষে আমি পুরা টাকাকে একবারে ক্যাপিটাল চিন্তা করে, একবারে মূলধন চিন্তা করে যদি আমি সুদের হিসাবটা করি, সেটাই আসলে ওভারঅল। এখানে গড় মানে ওভারঅল, সামগ্রিক ভাবে আসলে সুদের ব্যাপারটা কত দাঁড়ালো। আমি আর এখানে হিসাবের ব্যাপার হচ্ছে সামগ্রিক ভাবে আসলে সুদ কত দাঁড়ালো। তাহলে দেখেন, আমি আসলে সুদ পাইছি এইটুকু। প্রথম লাল কালিটা হচ্ছে 10% সুদের হারে সুদ, আর নীল কালিটা হচ্ছে 8% সুদের হারে 2,000 টাকা ইনভেস্ট করছি, এটা হচ্ছে সেই টাকার সুদটা। এটা হচ্ছে আমি টোটাল সুদটা পাইছি। এখন আমি দেখতে চাই মোটের উপরে কেমন সুদ পেলাম। তো মোটের উপরে সুদটাই সাধারণ বাংলা ভাষায় গড়ে আসলে কেমন সুদ আসতেছে, মানে ওভারঅল আসলে কেমন সুদ আসতেছে। ওভারঅল আমি কেমন ইনভেস্ট করছি, ওভারঅল আমি 5,000 টাকা ইনভেস্ট করছি। তারপরে ওভারঅল আমি কতদিনের জন্য ইনভেস্ট করছি, 1 বছরের জন্য ইনভেস্ট করছি। তাহলে ওভারঅল সুদের হারটা কত, এই আটটা বের করাই আমার কাজ। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এবার আর বের করা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে 2টা 0, এখানে 2টা 0 ফেলে দিলাম। এখান থেকে আসবে হচ্ছে আমাদের 300। এই 2টা 0, এখানে 2টা 0 ফেলে দিলাম, এখান থেকে আসবে হচ্ছে 160। লিখি 300 প্লাস 8 × 2 = 16, 0। আর এখানে হচ্ছে 5,000। মোট আমি 5,000 টাকা ইনভেস্ট করছি, ওভারঅল 5,000 টাকা ইনভেস্ট করছি। ওভারঅল সুদের হার কত, ওইটাই গড়ের সুদের হার কত কিন্তু ওভারঅল সময় হচ্ছে 1 বছর, যেহেতু বলা নাই কিছু। এখান থেকে আমরা পাচ্ছি 460 ইকুয়াল 5,000 আর ইন্টু, এখান থেকে আমরা এখন আর এর ভ্যালু বলতে পারি 460 ডিভাইডেড বাই 5,000। এবার এটা একটু কাটাকাটি যদি করে দেন, কাটাকাটি করে দিতে পারি, বা আমরা 100 দিয়ে গুণ দিয়ে দিতে পারি, তাহলে কাটাকাটি পরে ওভারঅল একসাথে করবো না। আচ্ছা, আর একটু দেখাইও। তাহলে এটা হচ্ছে আমার আর এর ভ্যালু, বাট আর এর ভ্যালু তো আমরা পার্সেন্টেজে সবসময় আশা করি, হয় পার্সেন্টেজে আশা করি, অথবা আমরা বলি শতকরা এত, শতকরা সামথিং বলার মানে পার্সেন্টেজে বল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 460 ডিভাইডেড বাই 5,000 ইন্টু 100%। তাহলে 100 দিয়ে গুণ দিব, তার জরিমানা হিসেবে একটা পার্সেন্ট লিখে দিব। এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে আপাতত হচ্ছে 0 0 কাটা, 0 0 কাটা, এই 0 তাহলে থাকতেছে হচ্ছে 46/5%। এখন যদি করি 5 নং 45.0, 5 × 10, 9.2%। তার মানে খ হচ্ছে আনসার, অর্থাৎ ওভারঅল বা গড়ে আমি 9.2% সুদ পাচ্ছি। বাট 9.2 আসলে ওভারঅল পাচ্ছি বা গড়ে পাচ্ছি, কিন্তু আমি 3,000 টাকা ইনভেস্ট করছিলাম 10% সুদ হারে, আর 2,000 টাকা ইনভেস্ট করছিলাম 8% সুদ হার। এতে আমি মোট যা সুদ পাইছি, এটা আসলে গড়ে কত পার্সেন্ট বা ওভারঅল কত পার্সেন্ট। তাহলে এই সুদটাকে ওভারঅল হিসাব করার জন্য ওভারঅল টাকাটা লিখলাম। ওভারঅল কত পার্সেন্ট তারা জানি না, সেটা বের করব। আর সময়টা 1 বছর ধরে। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে চলেন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এটা হচ্ছে 41তম বিসিএস। চলেন দেখি কি বলে ম্যাথটা। বার্ষিক 10% মুনাফা, মানে মুনাফার হারটা 10%, আর এর মানটা ওরা আমাকে বলে দিচ্ছে 10% মুনাফা 800 টাকা। তার মানে 800 টাকাটা আমার আসল, প্রিন্সিপালটা বলে দিচ্ছে 800 টাকা। 800 টাকা প্রিন্সিপাল, 800 টাকা আমাদের মূলধন।
10% মুনাফার 800 টাকার 2 বছরের, তাহলে সময়টা আমাকে বলে দিছে। সময়টা কত? 2 বছরের। চক্রবৃদ্ধি মূলধন কত? এই যে ওরা চক্রবৃদ্ধি বা যৌগিক সুদ আমাকে বলে দিছে। চক্রবৃদ্ধি সুদ আর যৌগিক সুদ আসলে একই ব্যাপার। চক্রবৃদ্ধি বলে দিছে বলে এটা যৌগিক সুদই হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? তার মানে চক্রবৃদ্ধি মূলধন মানে এ, অর্থাৎ চক্র বৃদ্ধি পাওয়ার পরে যে সুদটা দাঁড়াচ্ছে সেই সুদটাও থাকবে এবং মূলধন যেটা আছে সেটা তো থাকবেই। তাহলে চক্র বৃদ্ধি শুধু মূলধন বললে আমরা তো মূলধন ওই 800 কে বুঝতাম, চক্রবৃদ্ধি সুদ বলে শুধু সুদটাকে বুঝতাম। আর আমাদের বলছে চক্রবৃদ্ধি মূলধনটা কত, তাহলে আমাদের এর মানটা বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদটাও লাগবে, মূলধন একসাথে লাগবে। এখন হিসাবটা খুবই সহজ। এ সমান, এখানে দেখেন বছরে কয়বার করে সুদ দেয় আমাকে কিছুই বলে নাই। বছরে কয়বার করে সুদ দেয় যদি না বলে, তার মানে আমার এম এর মানটা বাই ডিফল্ট 1। 1। যদি বলতো যে বছরে 2বার সুদ দেয় অথবা অর্ধবার্ষিক সুদ, তার মানে বছরে তো শুধু 2বার হিসাব করে, তখন আমার এম এর মান 2 বসাতাম, বা কিছু বললে সেটা বসাতাম। এখন আমার এম এর মান বাই ডিফল্ট 1। তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াচ্ছে? পি ইন্টু 1 + r/m। তাহলে আমার এখন এম না লিখলেও চলতেছে, কারণ এম এর মান তো 1ই। টু দি পাওয়ার এম এন, এম এর মান তো 1, ওটা না লিখলেও এখন চলে। এখন জাস্ট মানটা বসায় দিই। তাহলে আমার ক্যাপিটাল কত? 800। 1 + r এর মান কত? 10%। তাহলে 10/100। তারপর হচ্ছে সময়টা 2 বছর। এখন জাস্ট হিসাবটা করা কাজ। এখানে 0 0 কাটা, তাহলে আসতেছে 1 + 1/10, তার উপরে স্কোয়ার। এখানে 800, লসাগু করে ফেলবো। লসাগুটা কত? 10। এখানে 10 + 1, উপরে হচ্ছে 2। এখান থেকে লিখতে পারি 800, আর উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 10, তার উপরে স্কোয়ার। এখন এখানে 800, 11-এর স্কোয়ার মানে হচ্ছে 121। 121, আর 10-এর স্কোয়ার মানে 100। এই কাজ হয়ে গেছে আমাদের। 0 0 কাটা, 0 0 কাটা, 8 একে 8, 8 দুগুণা 16-র 6, হাতে 1, 8 একে 8 আর 1। তাহলে 968। চক্রবৃদ্ধি বোধ ই হবে, মূলধন হবে 968। তাহলে চক্রবৃদ্ধির সুদটা কত হবে? 968 68 টাকা, - 800। 800। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 168 টাকা হচ্ছে আসলে চক্রবৃদ্ধির সুদ অংশটা। দেখেন পারা যাবে কিনা? জি। জি স্যার। খুবই সহজ, আমরা পারবো। পরের কোশ্চেন চলেন দেখি। এটা হচ্ছে আমাদের 43তম বিসিএস এর কোশ্চেন। তার মানে সাম্প্রতিক সময়ে চক্রবৃদ্ধি থেকে কোশ্চেন বেশি আসতেছে। এখানে আমাদের বলে দিছে 20% যৌগিক মুনাফা। এই যৌগিক মুনাফা বলছে, তাহলে আমি এবার শিওর যেটা যৌগিক মুনাফার অঙ্ক। 20% যৌগিক মুনাফায়, তার মানে আর এর ভ্যালু ওরা বলে দিচ্ছে 20% মুনাফায়। মূলধন 10,000 টাকা, তার মানে প্রিন্সিপাল ওরা আমাকে বলে দিচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, তার মানে সময়টা হচ্ছে 2। 20% যৌগিক মুনাফায় 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, ফাইন। যদি যৌগিক মুনাফার অর্ধ আহ বছর হিসাব ধরা হয়, যৌগিক মুনাফাটাকে যদি অর্ধ বছর হিসাব ধরা হয়, তাহলে অর্ধ বছর যদি আপনি হিসাব ধরেন, তাহলে বছরে কয়বার করে সুদ দিবেন? 2 বার। বছরে 2বার করে সুদ দিবেন। এখন আমি আর এম কে ইগনোর করতে পারবো। এখন এম এর মান 2। ওরা বলে দিছে যে যৌগিক মুনাফাটা অর্ধ বছর ধরে হিসাব করবেন, তার মানে সুদের হিসাব বছরে অর্ধেকের সময় একবার করবেন, বছর শেষ হলে আরো একবার করবেন, অর্থাৎ 6 মাস পর পর করবেন, তার মানে বছরে 2বার করবেন। তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা কত? চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে চক্রবৃদ্ধির সুদটাও লাগবে, মূলধনটাও লাগবে, দুইটার যোগফল। এখন আপনার কাছে সূত্র খুব সিম্পল। আপনি জানেন এ সমান পি ইন্টু 1 + r/m। এখন আর এম এর মান 1 না, টু দি পাওয়ার এম এন। এবার ভ্যালু বসান। পি এর মান হচ্ছে 10,000, 1 + r এর মান হচ্ছে 20%, তার মানে 20/100। তারপর এম এর মান হচ্ছে
টু। ওকে, এম এর মান টু বসাবেন। টু দি পাওয়ার হয়ে যাবে আহ, কত এটা, এম ইন্টু এন মানে টু ইন্টু টু। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10,000। তারপর এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে দাঁড়াচ্ছে আহ, কাটাকাটি করলে 2 কাটলে এখানে 10 আসতেছে। 220/200। তারপর এটা আর এটা কাটলে 1/10 থাকতেছে। তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 1+1/10⁴। 20 2 দিয়ে কাটলে 10 থাকে, 10-এর শূন্য, মনে হয় ভুল হয় নাই, ভুল টুল হলে একটু বলে দিয়ে। তাহলে হচ্ছে এই 10,000 আমরা যদি এখানে কাটি তাহলে নিচে আসতেছে হচ্ছে আবার 10, উপরে হচ্ছে 10 আর 1 11 টু দি পাওয়ার 4। এখন এখান থেকে আসতেছে বাইরে 10,000, ওকে, ইন্টু উপরে 11 টু দি পাওয়ার 4, নিচে 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 মানে তো 10,000, আপনি জানেন। তাহলে 10,000 10,000 কেটে যাবে, থেকে যাবে 11 টু দি পাওয়ার 4। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার। এটা কিন্তু আবার 114 না, 11 টু দি পাওয়ার 4। আর নিচে 10 টু দি পাওয়ার 4 মানে 10,000, ওটা কেটে চলে যাবে। দেখেন পারবেন কিনা। জি স্যার। এই কোশ্চেন পেরেই কিন্তু একটু আপনাদের দুইজন স্যার আছে এখানে যারা এই কোশ্চেনটা পেরেই ক্যাডার হয়ে গেছে। হ্যাঁ বলেন। আরেকবার একটু আচ্ছা, আরেকবার একটু। ভাই দেখেন তো এখানে সুদের হার কত, কোশ্চেনটা দেখে কি 20%। মনে হয়? কোনো সন্দেহ আছে কিনা? 20% যৌগিক জি না, মুনাফায়, তার মানে সুদের হার কত? 20%। কোনো সন্দেহ? 20%। নাই স্যার। সন্দেহ নাই তো? নাই। মুনাফায় না স্যার। আপনি মূলধন 1,000 টাকা, তাহলে আপনার মূলধন বা আসল পি এর মান 10,000। কোনো সন্দেহ আছে? নাই স্যার। নাই। 2 বছরের জন্য বিনিয়োগ করলেন, তাহলে এন এর মান 2। জি ক্লিয়ার কিনা? আচ্ছা, জি স্যার। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাব ধরা হয়, তাহলে যৌগিক মুনাফা আপনি কেমন হিসাব ধরতেছেন? মানে 2 বার আর কি স্যার। অর্ধ বছর ধরতেছেন, তাহলে অর্ধ বছরে যদি জি আপনি স্যার। হিসাব করেন তাহলে বছরে আপনাকে কয়বার হিসাব করতে হবে? স্যার 2 বছর। 2 বার, তাহলে এম এর মান 2। কোনো সন্দেহ আছে? না স্যার। এখন আপনাকে বলছে চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধন মানে কি? মূলধন প্লাস মোট সাথে মূলধন এবং চক্রবৃদ্ধি সুদ দুইটা। মুনাফা সুদ। তাহলে এই পার্টে কোনো সন্দেহ আছে কিনা বলেন। না স্যার। না। এখন যেহেতু এখানে চক্রবৃদ্ধি অথবা যৌগিক সুদের কথা বলছে, তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। এগ্রি অর নট? ইয়েস স্যার। এগ্রি স্যার। তাহলে যখনই বলবে তখন আমরা এটা অ্যাপ্লাই করব। এরপর আমরা জাস্ট ভ্যালু গুলা বসাইছি। ভ্যালু গুলা বসাতে কোনো সমস্যা? না তারপর স্যার। কাটাকাটি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন। না স্যার, কাটাকাটি। তাহলে সমস্যা কোথায়? স্যার ওকে স্যার। স্যার হ্যাঁ বলেন। ওই যে আপনার যে শেষে হুম হুম। শেষের যে এই যে শেষের হিসাব নিকাশ বুঝতেছেন না? আচ্ছা, তাহলে চলেন শেষের হিসাব নিকাশ বুঝি। নিচে যে 10,000, ঠিক আছে? আচ্ছা, 10,000 বুঝতে সমস্যা, বুঝছি। চলেন 10,000 বোঝার সমস্যা হলে আমরা ভেঙে বুঝি। এই যে 10,000 আগে থেকে ছিল, 10,000 আগে থেকে ছিল ইন্টু 11/10⁴। এখান থেকে আমরা লিখতে পারি এই যে 10,000 ইন্টু 11⁴ ডিভাইডেড বাই 10⁴। এইটুক বুঝতে সমস্যা আছে কিনা বলেন। জি না স্যার, বুঝছি। এটা বুঝছেন? ওকে, এইবার আমরা একটু বুঝতে চাই। এটুকু মুছে দেই, এটা তো যেহেতু সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন, এই যে বুঝেন নাই সে কথা বলবেন, বাকিরা কথা বলবেন না।
10⁻1 মানে 10, কোনো সন্দেহ আছে? জি না স্যার। 10 স্কোয়ার, 10-এর উপরে স্কোয়ার, তার মানে এটার ভ্যালু একের পরে কয়টা শূন্য হবে? দুইটা। একের পরে 10-এর উপরে স্কোয়ার আছে, তার মানে একের পরে দুটো শূন্য হবে। 10 কিউব, তার মানে একের পরে কয়টা শূন্য হবে? যখন 10 কিউব থাকে তখন একের পরে কয়টা শূন্য হয়? তিনটা স্যার। তিনটা। একের পরে তিনটা হবে। তাহলে 10⁻4 মানে একের পরে কয়টা শূন্য হবে? চারটা। চারটা। একের চারটা। পরে চারটা শূন্য হবে। এই তো, এখানেও ব্যাপারটা তাই। এই যে একের পরে চারটা শূন্য, এটাকে আমি 10⁻4 লিখতে পারি, বুঝছি স্যার। ইন্টু 11⁻4, নিচে 10⁻4। এই 10⁻4 আর 10⁻4 কাটা, পড়ে থাকবে 11⁻4। তার মানে খ হচ্ছে আনসার। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, চলেন তাহলে পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আমাদের কি বলতেছে? এক ব্যক্তি, ওকে, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে, ও চক্রবৃদ্ধি বলছে, আমাকে চক্রবৃদ্ধিতে যেতে হবে, এবং সেই চক্রবৃদ্ধি সুদের হারটা হচ্ছে 10%। ওকে, চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। তো ব্যাংকেও 600 টাকা রাখতেছে, তার মানে আসলে হচ্ছে 600 টাকা। ওকে, তৃতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন? তাহলে 2 বছর শেষে উনি সুদসহ কত পাবেন, তার মানে সময় কেটে গেছে 2 বছর। উনি সুদসহ কত টাকা পাবেন মানে এর মানটা বের করতে হবে। বছরে কয়বার সুদ দেয় এই ব্যাপারটা কি এখানে উল্লেখ করছে? না। স্যার তাহলে এম এর মান কত হবে? 1। ওয়ান। এম এর মান 1 হবে। পারবেন কিনা বলেন? জি স্যার। জি স্যার। ওকে, 726। যা আসে পারবো আমরা আশা জি করি। তারপরের কোশ্চেন দেখেন, এখানে বলছে কি বার্ষিক 10% হারে, তার মানে সুদের হারটা 10%। 1,000 টাকার, তার মানে আমার আসলটা হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা 2 বছর পর, তার মানে সময়টা হচ্ছে 2 বছর। 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে 2 বছর পর আমার সরল মুনাফাটা কত জানতে হবে, চক্রবৃদ্ধির মুনাফাটা কত। চক্রবৃদ্ধি মূলধন না কিন্তু, চক্রবৃদ্ধি মূলধন মানে চক্রবৃদ্ধির সুদটা আর আসলটা যোগফল। ওরা এখানে চাচ্ছে চক্রবৃদ্ধির মুনাফাটা, তার মানে চক্রবৃদ্ধির সুদটা, ওই দুইটার পার্থক্য আসলে কত হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে চলেন দেখি আমাদের সরল সুদের কি অবস্থা। সরল সুদ তো খুবই সহজ। সরল সুদ, তাহলে সরলের জন্য এস লিখলাম, আইএস। আগে তো আমাদের আইএস লেখার দরকার হতো না, কারণ একরকম সুদ নিয়ে কাজ করতাম, হয় চক্রবৃদ্ধি না হলে সরল। এখন দুইটা নিয়ে কাজ করবো, একটার নাম দিলাম আইএস। এটা সরল সুদ, সিম্পল সুদ। এখন আমার টাকা হচ্ছে 1,000, পি, এন এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 10/100। তাহলে এখান থেকে হিসাব সহজ, 0 0 কাটা, 0 0 কাটা, পড়ে থাকবে কত? 200। 100। এটা হচ্ছে আমার সরল সুদ। ওকে, এবার চক্রবৃদ্ধির সুদটা দরকার। চক্রবৃদ্ধির সুদ তো আর আমি বের করতে পারি না, আমি সুদ আসল বের করতে পারি। আর সুদ আসল বের করলে তো আর সুদ বের করা কোনো ঘটনাই না। তো চলেন সুদ আসলটা বের করি। এ সমান কি, পি ইন্টু 1 + r⁴ এখানে এম গুলার মান 1, কারণ হলো আমাকে কোনো ক্লু দেয় নাই যে বছরে কয়বার সুদের হিসাব নিকাশটা করে। তাহলে হিসাব না বললেই এম এর মান 1। এবার আসেন পি এর মান বসাই, পি এর মান কত? 1,000। 1 + r এর মান কত? 10%, তার মানে 10/100 টু দি পাওয়ার সময়টা 2 বছর। তাহলে এখান থেকে আসতেছে, কাটাকাটি করে দেখেন আমি ডাইরেক্ট লিখলে প্রবলেম হয় কিনা, আমরা তো বারবার হিসাবটা করতেছি। কাটবো, লসাগু করবো, 11/10 আসবে। কারো সমস্যা কিনা হিসাব এটুকু না বুঝতে? স্যার।
জি স্যার। এটা আমরা আশা করি এটা পারবো। কিন্তু উপরে 121, নিচে হচ্ছে 100, এবং এখান থেকে 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে থাকতেছে হচ্ছে 1210। 1210। তাহলে 2 বছর পরে সুদ আসল মিলে 1210। সুদ আসল মিলে যদি 1210 হয়, তাহলে সুদের কি অবস্থা? আই 210। এবারে হচ্ছে চক্রবৃদ্ধির সি বা কম্পাউন্ডের সি। সেটা কত হবে? 1210 থেকে 1000 বাদ 210। তাহলে এবার আমার যে টার্গেট সেটা হচ্ছে দুইটার পার্থক্য বের করা, আইসি এবং আইএস এর পার্থক্য, এবং সেটা সিম্পলি 10 টাকা। তার মানে ঘর রাইট আছে। দেখেন আমরা সবাই পারবো কিনা। স্যার এখানে আইসিটা বুঝতে পারি নাই। আইসিটা বুঝতে পারেন নাই? আইসি কি জিনিস একটু বলেন তো আমাকে। স্যার কি জিনিস চক্রবৃদ্ধি আইসি? চক্রবৃদ্ধি মুনাফা। বলেন। স্যার চক্রবৃদ্ধির চক্রবৃদ্ধি মুনাফা। বৃদ্ধি মুনাফা, ওকে, চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমাকে বলেন তো, এই যে আমি এখান থেকে যে 1210 বের করছি, এটা কি জিনিস? স্যার 1210 হচ্ছে যৌগিক মুনাফা। না, 1210 কি জিনিস দেখেন, সমান। এই সমানের আগে কি আছে? এই সমান আছে, তার আগে এটা আছে, তার আগে এটা আছে, তার আগে এটা আছে। তার মানে এই 1210 আসলে এ, বারবার এ ছিল, এগুলো আমরা লিখি নাই। 1210 আসলে এ। তাহলে বলেন তো এ কি জিনিস এই সূত্রের ক্ষেত্রে? এ কি? এ সুদ আসল। এ কি জিনিস না, যিনি বুঝতেছেন না তাকে জিজ্ঞেস করতেছি, সে বলেন এ কি জিনিস। স্যার এ হচ্ছে সুদাসন। এ হচ্ছে সুদ আসল। কোন প্রক্রিয়ার, সরল না যৌগিক? স্যার যৌগিক প্রক্রিয়ার। যৌগিক প্রক্রিয়ায় 1210 হচ্ছে আপনার যৌগিক বা চক্রবৃদ্ধি, একই কথা, দুইটার নাম। চক্রবৃদ্ধির সুদ আসল হচ্ছে 1210। আর চক্রবৃদ্ধির আসলটা কত ছিল? স্যার আসলটা ছিল 1000 বি। আসল 1000 ছিল। কারণ আসল চক্রবৃদ্ধি আর আহ সরল এটার হয় না, আসল আসলই। তাহলে আমার সুদ আসল ছিল 1210, আসল ছিল 1000। তাহলে আমাকে বলেন তো চক্রবৃদ্ধির সুদটা কত, বা চক্রবৃদ্ধির মুনাফাটা কত? 1210। 10 টাকা। আবার 1210 বলে। দেখেন, খুবই সহজ হিসাব। সুদাসল থেকে যদি আপনি, সুদ আসল মানে সুদের সাথে আসল যোগ করা আছে, সুদাসল থেকে আপনি যদি আসলটা বাদ দেন তাহলেই সুদ বের হয়। সুদাসল থেকে, সুদাসল, দুইশো এই যে দশ টাকা সুদাসল, হয়। জি স্যার। রাইট। সুদাসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই, সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। তারপরে আমাদের কোশ্চেনে ফেরত আসা। তাহলে চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত? দেখেন, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 210, আর সরল সুদ হচ্ছে 200। তাহলে পার্থক্য 10 টাকা। এটাই আছে। পারা যাবে না? জি স্যার। ওকে, খুবই সহজ কিন্তু, মাথা হ্যাং করে ফেলতেছেন। খুবই সহজ, একদম ফ্রেশ মাথায় করবেন। এইগুলো জাস্ট আমরা দেখতেছি, কেউ যদি আমার কথা শুরুতে মনোযোগ দিয়ে শুনতেন, সে সবগুলো ম্যাথই, বিসিএস লেভেলের সব ম্যাথই আমার বিশ্বাস আপনি পারতেন। আচ্ছা, এখন আমরা একটু সেট দেখবো। তাহলে আহ সুদের ম্যাথ আমরা পারবো কিনা। জি স্যার। জি স্যার জি স্যার। ইনশাল্লাহ। যদি একটু প্র্যাকটিস করেন, মোটামুটি ভিডিওটা যদি আপনি আরো দেখেন, যার বুঝতে সমস্যা হচ্ছে সে যদি ভিডিওটা আরো একবার দুইবার দেখেন, সে একদমই কম বোঝেন, সেও যদি ভিডিওটা দুইবার দেখেন, আমার মনে হয় বিসিএস প্রাইমারি নিবন্ধন এইসব পরীক্ষার জন্য আপনার এই সুদের অঙ্ক আসলে আপনি মিস করবেন না। আচ্ছা চলেন দেখি। এবার সেটের অঙ্ক খুবই সহজ, আমরা একটু হালকা করে রিভিশন দিই। আমাদেরকে ওরা একটা সেট দিছে। সেটটা কেমন? এ সেট। ওকে, এখন এ সেটের উপাদানগুলোকে ওরা সহজ করে বলে নাই, ওরা ঘুরায় পেঁচায় বলছে। এ সেটের উপাদানগুলো কেমন? এ সেটের উপাদান হচ্ছে এক্স। এ সেটের মধ্যে কে থাকে? এ সেটের মধ্যে থাকে এক্স। এক্স এর চরিত্র কেমন?
দেখেন এর ভেতর থাকে এক্স, এরপরে বাকি যেই কয়টা লেখা আছে সব কয়টা লেখা হচ্ছে এক্স এর চরিত্র নিয়ে বলা। এক্স বিলংস টু এন, তার মানে এক্সটার চরিত্র, একটা চরিত্র হচ্ছে সে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 এরকম স্বাভাবিক সংখ্যা। সে নেগেটিভও হইতে পারে না, সে জিরো হইতে পারে না, সে ভগ্নাংশ হইতে পারে না। সে ভগ্নাংশ হবে না, নেগেটিভও হবে না, জিরো হবে না। এক্সটা কি এন হবে। এবং এর মাধ্যমে বুঝে ফেলছি যে আর যাই হোক না কেন এই খ আনসার হইতেই পারে না। কারণ খতে আমি দেখতে পাচ্ছি -2 আছে, এক্স তো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মাইনাস হয় না, শূন্য হয় না, শূন্যর চেয়ে বড়, ভগ্নাংশ হয় না। 1 2 3 4 5 6 হলো স্বাভাবিক সংখ্যা। তারপরে বলছে x² -5x -14 ইকুয়াল 0। এর মানে এক্স এর চরিত্র দুই রকম। এক্স এর একটা চরিত্র হচ্ছে সে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, আর এক্স এর সেকেন্ড চরিত্র হচ্ছে সে এই সমীকরণটাকে সমাধান করে, বা এই সমীকরণটাকে সমাধান করলে যা বের হয় সেটাই এক্স। তাহলে সমীকরণটা কি x² -5x -14 ইকুয়াল 0। এক্স এই সমীকরণটাকেও সমাধান করে, বা এই সমীকরণটার সমাধানও এক্স, এবং দুইটা শর্তই মানতে হবে। তাহলে এই সমীকরণটার সমাধান কি হবে? x²। এখন আমরা যদি এটাকে মিডিল টার্ম ব্রেক করি, 7 × 2 = 14, তাহলে আমরা বলতে পারি -7x + 2x -14 ইকুয়াল 0। এখান থেকে আমি এক্স কমন নিলে কি আসবে? x - 7 + 2 কমন নিলে কি আসবে? x - 7 ইকুয়াল 0। এখন এখান থেকে আপনি লিখতে পারেন x - 7 আর x + 2 ইকুয়াল 0। তার অর্থ কি দাঁড়াচ্ছে? এক্স এর দুইটা মান সম্ভব। একটা মান হচ্ছে, আমি যেটা ভেঙেও দেখাই, অনেকে আমরা ভুলে গেছি, অনেকদিন পর পর ম্যাথ করা হয়। আপনি এখান থেকে ছোটবেলায় কি লিখতেন? হয় x - 7 ইকুয়াল 0, অথবা x + 2 ইকুয়াল 0। তারপর এখান থেকে আপনি লিখতেন তার অর্থ x = 7 আর তার অর্থ x = -2। আমাকে দুইটা শর্ত বলছে। প্রথম শর্ত কি? এক্স এর মানটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, 1 2 3 4, মাইনাস বা ভগ্নাংশ বা জিরো হতে পারবে না। আর সেকেন্ড শর্ত কি বলছে? এই সমীকরণের সমাধানটাও এক্স হবে। এখন আমি দেখতে পাচ্ছি এই সমীকরণের সমাধান 7ও হয়, এই সমীকরণের সমাধান -2 হয়। তাহলে দেখেন দুইটা শর্তই মানতেছে হচ্ছে 7। কারণ এক্স এর মান -2 হয়েছে, সে তো প্রথম শর্ত ভায়োলেট করে ফেলছে। প্রথম শর্ত বলছে যে মাইনাস হতে পারবে না। তাহলে এক্স এর মান হচ্ছে 7, তার মানে এই সমীকরণটার সমাধান হচ্ছে, সমাধান সেট বা এ হচ্ছে 7। তার মানে আনসার ডি হচ্ছে আনসার। দেখেন সবাই আমরা পারবো কিনা। জি স্যার। কে? তবে সেট খুবই সহজ। এবার সেকেন্ড নাম্বারটা দেখি। এটা হচ্ছে ফাংশনের ম্যাথ। ফাংশনও খুবই সহজ, এবং মজার ব্যাপার হচ্ছে সেট এবং ফাংশন থেকে আপনি যদি শুধু বিগত বছরের কোশ্চেন গুলো করে যান তাহলেও কমন পড়ে যাবে। কারণ সেট ফাংশনে দেখবেন একই কোশ্চেন বারবার শুধু রিপিট হয়। খুব নতুন নতুন যে কোশ্চেন আসে তা না, রিপিট হয় মানে হচ্ছে নিয়মগুলো রিপিট হয়, এবং নিয়ম আসলে খুবই সংক্ষিপ্ত নিয়ম, খুব বেশি যে নিয়ম আছে তাও না। এখন আমাকে ওরা বলে দিছে এফ, এফ হচ্ছে একটা ফাংশন, এবং সেটা কি? আর অ্যাসাইন টু আর। তার মানে সেই ফাংশনটা এক্স এর মানও স্বাভাবিক, কি বলে, রিয়েল নাম্বার, ওয়াই এর মানও রিয়েল নাম্বার। তার মানে এখানে তো আর ওয়াই নাই, এখানে আছে এফ অফ এক্স। তার মানে এই যে এক্স দেখতে পাচ্ছেন, এক্স ও রিয়েল নাম্বার, এফ অফ এক্স ও রিয়েল নাম্বার। চিনির মূল্য বেড়ে যাওয়ায়, আচ্ছা এটা এখানে দিলে তো ভাই আমি পারবো না, এটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় দিবেন, ঠিক আছে? আমরা সলভ ক্লাসে এগুলো করব।
চিনির মূল্য বেড়ে যাওয়া কমে যাওয়ার ব্যাপার স্যাপার, এটা আমাদের আগের ক্লাসে যেহেতু টপিকটা হয়ে গেছে, এখন আমাদেরকে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। মঙ্গলবার আমরা যে সলভ ক্লাসটা নিব সন্ধ্যা 7টা থেকে, সেখানে সলভ করে দিব। স্যার স্যার মঙ্গলবার কি শুধু ম্যাথের উপরে সলভ ক্লাস হবে নাকি মেন্টাল অ্যাবিলিটির উপরে হবে? ম্যাথ আমি যে কয়টা পড়াই সেখানে আপনাদের যা যা প্রবলেম হয় প্রতি মঙ্গলবার সকল প্রবলেমের বস্তা পাঠিয়ে দিবেন। মঙ্গলবারের আগে আমাকে সোমবারের মধ্যে সকল প্রবলেমের বস্তা পাঠাবেন, ঠিক আছে? যেই সাবজেক্টই প্রবলেম হয় না কেন সব পাঠিয়ে দিবেন। আমরা মঙ্গলবার শুধু সলভ করব। আর এখানে চ্যাটটা আমাদের কিন্তু শেষ হয়ে গেলেই, ক্লাসটা শেষ হলেই চ্যাটটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই স্যার জন্য সব প্রবলেমগুলো সাবজেক্ট একসাথে নিবেন সলভ ক্লাস? বেশি শুধু যে ম্যাথ সলভ শুধু ক্লাস ম্যাথ দেওয়া যাবে না, এই জন্য একটা সলভ ক্লাস নিতে হবে। আমি তো অসংখ্য ক্লাস এখন দিতে পারবো না, সেটার জন্য 48 ওয়েট করতে হবে, তখন জি সকল স্যার। সাবজেক্টের সেপারেট সেপারেট সলভ ক্লাস হবে। এখন হচ্ছে আমাদের লিমিটেশনের কারণে সলভ ক্লাসের সংখ্যা তো একটু কমই হবে। আচ্ছা, চলেন দেখি আমাদেরকে এখানে বলছে কি ফাংশন, সেটার ফাংশনের ভেতরে আপনি দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। একটা জিনিস হচ্ছে এফ অফ এক্স জিনিসটা, আর এফ অফ এক্স জিনিসটা আসলে ওয়াই, আর আরেকটা জিনিস হচ্ছে এক্স। এবং দুইটাই কি রিয়েল নাম্বার হবে। রিয়েল নাম্বার মানে ওর মধ্যে আসলে সবই আছে, প্লাস নাম্বারও হইতে পারে, মাইনাস নাম্বারও হইতে পারে, জিরো হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। এবং ওই ব্যাপারটা আসলে না বুঝলেও আমাদের আসলে চলে, আমাদের ওইটুকু পার্টে ফোকাস করলেই আসলে হবে, খুব একটা টেনশনের কারণ নেই। তারপরে এমনিতেই বললাম ওই পার্টের সিগনিফিকেন্স নিয়ে ম্যাথ কখনোই আসে না। তাহলে এফ অফ এক্স ইকুয়াল আমাকে বলে দিচ্ছে 2x+1। আর আমার কাছে ওনারা আবদার করছে যে এফ ইনভার্স 2 এর মানটা বের করতে হবে। এফ ইনভার্স 2 এর মান নিচের কোনটা কত। তাহলে দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনভার্স ফাংশনের ম্যাথ আমাকে করতে হবে। তো ইনভার্স ফাংশন জিনিসটা কি? ইনভার্স ফাংশন এটা অবশ্য আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই তারা ম্যাথটা আসলে করি নাই, আমরা একটু মনোযোগ দেই। যারা সায়েন্সে ছিলেন তারা তো আসলে এই ম্যাথটা করছেন, তারা দেখেই আনসার আসলে বলে ফেলতে পারেন। আমরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের হয়তোবা ক্লাস 9-10 আমাদের এই ম্যাথগুলো করার দরকার হয়, তাহলে তাদের জন্য আমরা একটু স্লো আগাতে পারি এই ম্যাথটার জন্য। আর এর আগের ম্যাথটা তো আপনি বুঝছেনই। এটা হচ্ছে একটা ফাংশনের ডেফিনেশন, এটার সিগনিফিকেন্স নিয়ে ম্যাথ আসলে কখনোই আসবে না। আচ্ছা, তারপরও যদি সিগনিফিকেন্সটা বুঝতে হয়, তাহলে এই যে প্রথম আর, এটা আসলে বলতে চায় যে আমাদের এক্স এর চরিত্র নিয়ে, এক্স এর চরিত্রটা কেমন। প্রথম আর হচ্ছে এক্স এর চরিত্র। তো এক্স এর চরিত্র হবে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে কি? পজিটিভ সংখ্যা হইতে পারে, নেগেটিভ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, তারপরে হচ্ছে আহ আর কি থাকে, যা সবই হইতে পারে। আর এই যে পরের আটটা, এই জিনিসটা আসলে এফ অফ এক্স এর চরিত্র বোঝে। আর এফ অফ এক্স এর চরিত্র মানে আসলে ওয়াই। এফ অফ এক্স যেই কথা, ওয়াই আসলে একই কথা। কোথাও যদি আপনি এফ অফ এক্স দেখেন সেটার মানে আসলে ওয়াই। তাহলে ওয়াই সমান 2x+1, এফ অফ এক্স মানে ওয়াই, এবং সেকেন্ড আর্টটা হচ্ছে এফ অফ এক্স এর চরিত্র। এইটুকু বুঝছেন কিনা? নন সায়েন্সটা বলবেন, সায়েন্সটা কিন্তু দেখে বলে ফেলছেন উত্তর কত। নন সায়েন্সের যারা আছেন তারা এইটুকু ক্লিয়ার কিনা? স্যার আরেকবার। আচ্ছা, তো যদি আপনি কোথাও এফ অফ এক্স দেখেন, এফ অফ এক্স যদি দেখেন তার মানে এটা হলো ফাংশন। এইটুকু ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। এইটুকু ক্লিয়ার। তাহলে এফ অফ এক্স আছে মানে ওইটার নাম হলো ফাংশন। ওকে। তারপর এফ অফ এক্স এর পরে আপনি সব সময় দেখবেন একটা সমান থাকে, তারপর কিছু না কিছু থাকে, এবং এই পুরাটা মিলে ফাংশন। এইটুকু ক্লিয়ার কিনা বলে? আস্তে আস্তে জি জি আগাবো। স্যার। স্যার। ঠিক আছে। এর সামনে আপনি কিছু জিনিস দেখবেন, এবং সেই জিনিসটা না বুঝলেও কোনো সমস্যাই আপনি কখনোই ফেস করবেন না কোনো বিসিএস এর পরীক্ষাতে। তারপরেও আমরা একটু দেখার চেষ্টা করতেছি, ইন কেস আমরা অধিক সিকিউরিটির জন্য, চলেন অধিক সিকিউরিটির জন্য দেখি। এই যে একটা এফ আছে, এটার মানে হলো ফাংশনটাকে আমরা প্রকাশ করছি কি এফ অফ সামথিং দিয়ে। আপনি যদি এফ অফ এক্স না দিয়ে কোথাও যদি আপনি দেখেন পি অফ এক্স, তার মানেও ফাংশন। আপনি কোথাও যদি দেখেন জি অফ এক্স, তার মানেও ফাংশন। ঠিক যেমন কোনো অঙ্কে আপনি ধরেন যে মনে করি আমার টাকার পরিমাণ এক্স, তাও যেমন সঠিক। আপনি কোনো অঙ্কে ধরেন যে আমার টাকার পরিমাণ
ক, সেটাও সঠিক। কোনো অঙ্কে আপনি ধরেন আমার টাকার পরিমাণ পি, সেটাও সঠিক। ঠিক একইভাবে কোথাও এফ অফ এক্স দেখলে সেটাও ফাংশন, কোথাও জি অফ এক্স দেখলে সেটাও ফাংশন, কোথাও পি অফ এক্স দেখলে সেটাও ফাংশন। তাহলে সামথিং অফ এক্স সমান সামথিং, এই জিনিসটাই ফাংশন। তাহলে এখানে যেহেতু ফাংশনটা এফ দিয়ে প্রকাশ করছে, তাই এখানে এফ লিখছে। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? জি জি স্যার। স্যার। তারপর এখানে প্রথম যেই, এরপর আপনি কোলন দেখতেছেন, এটা হলো প্রথা, প্রথার কোলন। এরপরে দেখেন একটা সংখ্যা লিখছে, একটা তীর চিহ্ন দিছে, আর একটা সংখ্যা লিখছে। তাহলে প্রথম যেই জিনিসটা লিখছে সেটা আসলে এক্স এর চরিত্র। ওই যে এফ এর ভেতরে যাকে লিখছে, এবং সমান চিহ্নটার পরে যে অজানা জিনিসটা আছে, ওয়ান আর টু তো জানা জিনিস, অজানা যে জিনিসটা আছে সেটা দেখেন এই ব্রেকেটের মধ্যেও আছে। তাহলে এই ব্রেকেটের ভেতরের জিনিসটা বা এই এক্সটা, এই এক্সটার চরিত্র হচ্ছে বাস্তব সংখ্যা। আর থাকার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যাও হতে পারে, ভগ্নাংশও হতে পারে। এটা হচ্ছে এই এক্সটার চরিত্র। ক্লিয়ার কিনা এইটুকু? জি জি স্যার। স্যার। তারপর এই যে পরের আর দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে পুরা ফাংশনটা। পুরা ফাংশন মানে পুরা ফাংশনের বাম পক্ষটা, মানে এফ অফ এক্সটা। যদি এফ অফ এক্স না পেয়ে আপনি পি অফ এক্স পান, বা জি অফ এক্স পান, বা এ অফ এক্স পান, বা বি অফ এক্স পান, এই পুরা ব্যাপারটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। পুরা ব্যাপারটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি, এবং সেই ওয়াই এর চরিত্র হচ্ছে এই আটটা। ক্লিয়ার কিনা? স্যার ওয়াইয়ের চরিত্র কোনটা বললেন? এই যে তৃতীয়টা, একজনই বাকি আছে তৃতীয়টা, কারণ এটার চরিত্র ডান। এটার চরিত্র হচ্ছে এফ এর পেটের ভেতরের জিনিস অথবা ডান সাইডের অজানা জিনিসটা। আর এই এফটা দিয়ে বোঝাচ্ছে আমি ফাংশনটাকে এফ চিহ্ন দিয়ে প্রকাশ করছি, নট পি, নট জি। তাহলে অবশিষ্ট কে আছে? এই আর আছে। তাহলে এই পুরা এফ অফ এক্স মানেই একটা, আর অন্য একটা অজানা জিনিস। যেমন দেখেন ডান সাইডে অজানা জিনিস এক্স, আর এফ এর পেটের ভেতরের অজানা জিনিস এক্স। সেটা সম্পর্কে আমাকে বলে প্রথম আর। আর এই পেটের ভেতরের এক্স এবং সামনের এফ, এই পুরাটা মিলে আরেকটা অজানা জিনিস, সেটার চরিত্র সম্পর্কে বলবে দ্বিতীয় আর। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এখন সেটা আর না হয়ে এন হইতে পারতো। এন হওয়ার মানে ধরেন এখানে আর না দিয়ে আপনাকে এখানে আহ এন দিল। এন মানে কি হবে? শুধুই ধনাত্মক সংখ্যাগুলো এবং ভগ্নাংশগুলো না। যদি আর দেয়, তার মানে হচ্ছে সকল বাস্তব সংখ্যা, তার মানে ধনাত্মক ঋণাত্মক সবকিছু। এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে, ক্লিয়ার হইলে ভালো, ক্লিয়ার না হইলেও এটা নিয়ে খুব একটা হেডেক নাই। কারণ হচ্ছে এই পার্টের সিগনিফিকেন্স দিয়ে ম্যাথ আপনার ইন্টারমিডিয়েটও হয়তো বা আসে, এসএসসি লেভেলও, হায়ার ম্যাথও আসে না। আচ্ছা যাই হোক, ওইটুকু সিগনিফিকেন্স আমরা বুঝলাম, না বুঝলেও চলবে, সমস্যা নেই। এবার আমরা ফাংশনটায় ব্যাক আসি। ফাংশনটা কি? ফাংশনটাকে প্রকাশ করব এফ দিয়ে, আর ব্রেকেটের ভেতরে এক্স থাকতেছে। এই পুরাটা হচ্ছে বাম পক্ষ, এটা হলো ফাংশন। আর ডান পক্ষে এই যে পেটের ভেতরে যে এক্সটা ছিল, সেটা নিয়ে কিছু একটা লেখা থাকে। তাহলে 2x+1 এটা লেখা আছে। এটা তো আসলে বুঝছেন। আর এই যে এফ অফ এক্স, এটার মানে আসলে এই এক্স ছাড়া অন্য কিছু, সেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করলাম। এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। তো এটা হচ্ছে জি আমার স্যার। মূল ফাংশন। আমি সেটাকে এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি, অথবা জেড দিয়ে প্রকাশ করি, অথবা ওয়াই দিয়ে প্রকাশ করি। এক্স দিয়ে পারবো না, এটা হলো কথা। এটাই হলো আমার মূল ফাংশন। এখন ও যদি আমাকে বলতো যে এফ অফ টু বের করো, তখন আমি কি করতাম? এই এক্স এর জায়গায় টু বসাইতাম। বাম পক্ষে এক্স এর জায়গায় যেহেতু টু বসাইছি, ডান পক্ষে এক্স এর জায়গায় টু বসাইতাম, +1। তাহলে এফ অফ টু এর মান হইতো 2 × 4 = 5। এটা ক্লিয়ার কি? জি স্যার। এটা ক্লিয়ার? ওকে। এরকম জিনিসও আসতেই পারে, অসম্ভব কিছু না। আসলে আশা করি পারবো, কিন্তু আমার কাছে সেটাও চাই না। আমার কাছে চাইছে এফ ইনভার্স 1।
তার মানে এই কাজ করলে হবে না, এফ ইনভার্স ওয়ান চাইছে। এখন এফ ইনভার্সের মানেটা কি? এফ ইনভার্সের মানেটা কি, এটা হলো বিষয়। এফ ইনভার্সের মানে হচ্ছে এই সমীকরণটাকে আমরা, এই যে সমীকরণটা আছে এটাকে আমরা ডান বাম করে, এই সমীকরণে যেমন ওয়াই সমান সামথিং আছে, এই সমীকরণটাকে আমরা ডান বাম করে এক্স সমান সামথিং বানানোর চেষ্টা করি। এই সমীকরণে ওয়াই সমান সামথিং আছে, এটাকে আমরা ডান বামে নিয়ে এক্স সমান সামথিং বানানোর চেষ্টা করব। চলেন দেখি কিভাবে বানানো যায়। 2x+1 ইকুয়াল ওয়াই, বা বা 2x সমান 1, সরি ওয়াই মাইনাস 1, বা x সমান y-1/2। তাহলে যখনই আমরা দেখব এফ ইনভার্স বের করতে বলছে, তখনই আমরা এখানে সামথিং সমান অন্য কিছুর একটা ব্যাপ্তি ছিল, এটাকে আমরা উল্টিয়ে অন্য কিছু সমান, অর্থাৎ এক্স সমান সামথিং বের করার চেষ্টা করব। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার আরেকবার এখানে কি বললেন স্যার, ওই যে ইনভার্স থাকলে আচ্ছা বুঝে উল্টিয়ে নাই, স্যার? আচ্ছা ওকে, ওয়েট 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 ওয়েট, বিষয়টা ডিফিকাল্ট, যেহেতু কখনোই আপনি এই জিনিসটা ধরেননি। আরেকবার বলি না, একটু দেখ। তাহলে ওরা আমাকে দিয়ে দিচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল 2x+1, এটা আমাকে দিচ্ছে। তো ওরা আমাকে এফ অফ 5 বলুক, এফ অফ 10 বলুক, যে কোনো কিছু বের করতে বললে পারবো কি? আগে এটা জি আমাকে স্যার, ওইটা কনফার্ম পারবো, করেন। ওটা শিওর তো? পারবো স্যার। ওটা জি পারবো, স্যার। ওকে। কিন্তু ওরা আমার কাছে এটা চাচ্ছে না, ওরা আমার কাছে যাচ্ছে অন্য জিনিস। সেটা কি? এফ ইনভার্স 2 এর মান চাচ্ছে। হুম, তাহলে এখন কি করা যায়? এখন এই যে আমাকে যে ফাংশনটা বলছে এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর পরিবর্তে আমি অন্য একটা কিছু লিখবো। হয়তো এফ মানে ফাংশন, তার ভেতরে নিচে এক্স দিচ্ছে, বা এখানেও এক্স এর একটা রাশি বলছে। তাহলে আমি এখানে এক্স এর পরিবর্তে অন্য যে কোনো কিছু ধরতে পারবো। কি ধরা যায় বলেন তো? এ বি সি ডি যে কোনো একটা ধরতে পারিস। যে কোনো, কোনটা ধরবো বলেন? ধরলাম ও, এ ধরলাম স্যার। এ ধরলাম, তাহলে এই পুরো জিনিসটাকে এ ধরলাম। তাহলে এফ অফ এক্স জিনিসটাই আসলে এ। এ সমান 2x+1 লেখা যায়। এই এর চরিত্র বা পুরা এফ অফ এক্স এর চরিত্রটা হচ্ছে এই 8টা, আর এই যে এক্সটা আছে এক্স এর চরিত্র সম্পর্কে বলবে এই 8টা। আর আমি যে ফাংশনটা এফ দিয়ে ধরছি, এইখানে সেই এফ দিয়ে যে ধরছি সেই ব্যাপারটা এখানে লেখা আছে। ক্লিয়ার কিনা এটুকু? ক্লিয়ার। এখন আমার কাছে ওরা এফ চাচ্ছে না, এফ ইনভার্স, তারপর একটা সংখ্যা চাচ্ছে, যা চাওয়ার চাক, বাট আমাকে এফ ইনভার্সটা বের করতে হবে। কি এফ ইনভার্স কিভাবে বের করবো? এখানে আপনি দেখতে পাচ্ছেন এ সমান এক্স এর কিছু একটা লেখা আছে, দেখা যাচ্ছে কিনা? জি স্যার। এখন এটাকে আমি পক্ষান্তর করে এক্স সমান, আমার টার্গেট হচ্ছে এক্স সমান কিছু একটা লেখা। এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। এখানে আমি সুন্দর করে চোখে দেখতে পাচ্ছি এ সমান সামথিং লেখা আছে। আর আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে এক্স সমান সামথিং লেখা। এক্স সমান সামথিং কিভাবে লিখতে পারি? পক্ষান্তর করে লিখবো। আর কিভাবে লিখবো? এখান থেকে জি লিখতে স্যার। পারি 2x+1 সমান এ, 2x+1 সমান এ। বাট এক্স সমান তো হয় নাই, আমার টার্গেট এই না যে স্যার। এফ এর পেটের ভেতরে যে ছিল সেটা সমান কাউকে লেখা, এখনো হয়নি। এখন কি করতে পারি? 2x সমান a-1, এখনো হয় নাই। এই যে এফ এর পেটের ভেতর যে ছিল তাকে সমান কিছু একটা লিখতে হবে। এরপর কি করতে পারি? এক্স সমান লিখে ফেলতে পারি a-1/2। এখন দেখেন এই যে এফ এর পেটের ভেতর যে ছিল সেটা সমান সামথিং লেখা হয়েছে কিনা? জি স্যার। হয়ে গেছে। সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এফ ইনভার্স, তার মানে a-1/2। এখন ওরা যদি আমাকে বলে যে হ্যাঁ আপনি এখন বের করেন এফ ইনভার্স 2, তাহলে আমি এখন এর জায়গায় বসাবো 2। যদি বলতো 5, তাহলে এর জায়গায় বসাতাম 5। এটার ভ্যালু আসতেছে হাফ, তার মানে খ আনসার। দেখেন ক্লিয়ার কিনা?
স্যার হ্যাঁ বলেন স্যার। ওই যে এক্স এক্স ইকুয়াল হুম 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 ইয়া বসাইছেন না স্যার, এফ এফ ইনভার্স ওয়ান। হুম হুম হুম। ওই 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 কথাটুকু আরেকবার রিপিট করুন স্যার। এই যে এক্স এক্স ইকুয়াল এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু, এরপর থেকে একটু কথাটুকু স্যার। আচ্ছা, তো এখানে দেখেন আমার দরকার কি ভাই, আগে দেখেন তো আমার এফ ইনভার্স বের করা দরকার না? জি স্যার। আচ্ছা, এখন এফ ইনভার্স মানেটা কি? এফ ইনভার্স মানে কি, এটা হচ্ছে বড় কথা। এফ ইনভার্স বের করতে পারলে এফ ইনভার্স টেনও বের করতে পারবো, যা ইচ্ছা বের করতে পারবো। এখন এফ জি ইনভার্স স্যার। জানাটা দরকার কি, জি তাই না? স্যার। এখন আপনাকে জি আমি বললাম কি, এই যে দেখেন আপনাকে এরকম এফ অফ এক্স বা পি অফ এক্স বা জি অফ এক্স এরকম কিছু একটা দিবে, দিল, এটুকু তো এগ্রি করেন, দিল আমাদের। জি স্যার। এরপরে আমি এই যে এফ অফ এক্স এর পরিবর্তে এক্স ছাড়া অন্য যে কোনো কিছু লিখতে পারবো, লিখলাম, আর এখানে যা আছে তাই থাকলো, কোনো সমস্যা কিনা? বুঝলাম এটুকু। আচ্ছা, এখন আমার দরকার তো এফ ইনভার্স, এফ ইনভার্স দরকার, এফ ইনভার্স পেলে আমি এফ ইনভার্স 10 1 2 যা ইচ্ছা পারবো। কারণ এফ ইনভার্স বের করার নিয়মটা কি? এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণটায় আসলে, এই সমীকরণটায় আমি কি করতে চাই, এই যে এফস যা ছিল, এফ এর পেটের ভেতর যা ছিল সেটা সমান অন্য কিছু নিয়ে আসা। এই কথাটা বুঝছেন কিনা? জি, নিয়ে আসলাম। তাহলে এফ ইনভার্স মানে হলো আমাকে এই যে এফ এর পেটের ভেতর যা আছে সেটা সমান অন্য কিছু নিয়ে আসা। তার জন্য পক্ষান্তর করছি, তারপর 2 দিয়ে ভাগ দিছি। এইটুকু বুঝছেন কিনা? জি স্যার। শিওর? এটুকু তো বুঝছেন? এটা হচ্ছে স্যার। বুঝছেন? তাহলে এফ ইনভার্স মানে এটা, এফ ইনভার্স, তাহলে এটা করার মাধ্যমে যা করলাম তার মানে এফ ইনভার্স করলাম। এফ ইনভার্স মানে কি তাহলে? এ মাইনাস ওয়ান বাই আচ্ছা, এক্স এক্স সমান ওই যে মানে এক্স এক্স সমানই সমান হচ্ছে হলো এফ ইনভার্স। ইনভার্স ওয়ান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছি। এখন যদি আমাকে এখানে 10 বলে, আমি এর জায়গায় 10 বসায় দিব, এফ ইনভার্স 10, তার মানে এখানে আমরা পাচ্ছি 10 - 1/2, তার মানে 9/2। ক্লিয়ার কিনা? জি স্যার স্যার। এফ আর আর মানে কি, ওটা আর আর আরেকবার মানে তো একটু একটু আগে বলবেন? যে বললাম। জি স্যার। বলেন আর আর মানে কি, এখন তো আমি জিজ্ঞেস করবো এগুলো, কে বলতে পারবেন আর ওইটাই আর স্যার। মানে কি? তার চেয়েও বড় কথা হচ্ছে আর আর মানে কি, এটা আমাদের পরীক্ষায় কখনোই আসবে না। আমাদের কাজ হবে ওইটুকু অংশ বাদ দিয়ে। এটা হলো প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে স্টিল আর আর কি এটা বলছি, কে বলতে পারবেন দেখি, রিয়েল একজন নাম্বার। রিক্যাপ করেন তো। স্যার আর্থ রেশিও স্যার নাম্বার। প্রথম আরটা হচ্ছে ফাংশন অফ এক্স এর ভিতরে যেটা সেটাকে বোঝাচ্ছে, আর বাকি আরটা ফাংশন অফ এক্স কে যে আমরা চেঞ্জ করে পরে ওয়াই লিখলাম ওইটার ভ্যালুটা হবে। রাইট। তাহলে রিয়েল প্রথম আর, প্রথম আর এর ফলে এটা আমার কখনোই কাজে লাগবে না বিসিএস এর জন্য। তারপরে আমরা দেখি আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। আর মানে কি বলেন, যে জিজ্ঞেস রিয়েল করছিলেন নাম্বার সে বলেন। আর মানে রিয়েল রিয়েল নাম্বার। নাম্বার, রিয়েল নাম্বার কারা হয়, কারা রিয়েল নাম্বার? মানে প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক প্লাস শূন্য মাইনাস সহ সকল শূন্য সহ ভগ্নাংশ সহ। ধনাত্মক ঋণাত্মক। সবাই রিয়েল নাম্বার। ওকে, তাহলে প্রথম আটটা, দাঁড়ান আর একটু ফ্রেশ করে লিখি, এটা আমার কখনোই কাজে লাগবে না বিসিএস এর ম্যাথ বা জবের ম্যাথের জন্য। ঠিক আছে, তারপর আমরা একটু দেখতে চাই এফ আর, এরো আর, তারপর এখানে বলছে এফ অফ এক্স ইকুয়াল 2x+1। ঠিক আছে, এগুলো আসলে অনেক ভেতর থেকে বুঝতে পারলে ভালো হইতো, কিন্তু পুরো ব্যাপারটা আসলে আমাদের হায়ার ম্যাথের জিনিস। বাট ব্যাপারগুলো অনেক মজার ব্যাপার, এবং এগুলোর উপরে আসলে আমরা একটা দুইটা ক্লাস করতে পারি। যাই হোক, এখন আমাদের সেই সুযোগ নাই, সেই বিলাসিতা করার ব্যাপার নাই, তারপর আমরা একটু আপনাদের কিউরিসিটির উপর বেস করে দেখতে পাচ্ছি। তাহলে এখানে এফ ব্রেকেট দিয়ে কোনো কিছু থাকার মানে সেটা আসলে ফাংশন। এটাকে আপনি কখনো পেতে পারেন এফ অফ এক্স এই চেহারায়,
কখনো পেতে পারেন জি অফ এক্স এই চেহারায়, কখনো পেতে পারেন পি অফ এক্স এই চেহারায়। এগুলো হচ্ছে ফাংশন। এবং এরপরেই আপনি দেখবেন এখানে এক্স সম্বলিত কিছু একটা আছে। হয়তোবা এখানে আপনাকে যেটা দিছে 2x+1, এখানে হয়তোবা এক্স স্কোয়ার, এখানে হয়তোবা x² + 5x - 2, এরকম যে কোনো কিছু দিতে পারে। বাট যাই দিবে না কেন সেখানে এক্স এর একটা ছড়াছড়ি আপনি দেখবেন, এক্স এর উপস্থিতি দেখবেন। আর এই পাশে দেখবেন আপনি কোনো একটা সংখ্যার ব্রেকেটে এক্স আছে। তার মানে এটা আসলে ফাংশনটাকে প্রকাশ করা হয়েছে এফ দিয়ে, এখানে ফাংশনকে প্রকাশ করা হয়েছে জি দিয়ে, এখানে ফাংশন প্রকাশ করা হয়েছে পি দিয়ে। যে কোনো কিছু দিয়ে ফাংশনকে প্রকাশ করা যায়। এইটুকু ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। ওকে, তাহলে ফাংশনকে যেহেতু আমি এফ দিয়ে প্রকাশ করতেছি, এই জন্য এখানে একটা এফ লিখছি। ক্লিয়ার কিনা এইটুকু? জি স্যার। আচ্ছা। এরপরে এই যে প্রথম আটটা, এই যে প্রথম আটটা, এই আটটা আসলে এই যে ফাংশনের পেটের ভেতরে যে জিনিসটা ছিল, পেটের ভেতরে যে জিনিসটা ছিল, কোন জিনিসটা ছিল? এক্স জিনিসটা ছিল। জি সেই এক্স এর চরিত্র, সেই এক্স এর চরিত্র হচ্ছে আর। এক্স এর মান কিন্তু আর না, এক্স এর মানটা কেমন হবে, কেমন ধরনের হতে পারে, সেটা হচ্ছে এই আরটা। তো ওরা আমাকে এখানে বলে দিছে এক্স এর মানটা হবে একটা বাস্তব সংখ্যা। তার মানে এখানে একটা ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক যে কোনো সংখ্যা হতে পারে, ঋণাত্মক যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এই এক্স এর চরিত্রটা বোঝাচ্ছে এই আর দিয়ে। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার। ওকে। তারপর এই যে পুরা এফ অফ এক্সটা, পুরা এফ অফ এক্সটাকে আমরা অন্য যে কোনো চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তবে ম্যাথের ট্রেডিশন হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করা। আপনি এই যে এখানে যে এক্স আছে, এক্স ছাড়া অন্য যে কাউকে দিয়ে প্রকাশ করতে পারেন। তাহলে আমরা নর্মালি ম্যাথের ট্রেডিশন ওয়াই দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে? তাহলে ওয়াই সমান হচ্ছে 2x+1। এই যে এই এফ অফ এক্স জিনিসটা, সেটাই তো ওয়াই। এই ওয়াই এর ক্যারেক্টারটা কেমন, আর ওয়াই এর ক্যারেক্টারটা কেমন, সেটা সম্পর্কে আমাদের আইডিয়া দিচ্ছে। ওরা এখানে ওয়াই এর ক্যারেক্টার সম্পর্কেও বলছে যে ওয়াইটাও বাস্তব সংখ্যা হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার, এবার বুঝতে পারছি। ওকে। তারপর এটা তো আমাদের ফাংশনের ব্যাপার, এটাও ফাংশনের ব্যাপার। এফ অফ সামথিং বের করতে বললে আমরা এক্স এর জায়গায় 5 বসাই, এখানে 5 বসায় বের করে ফেলবো। আর যদি আমাকে এফ ইনভার্স সামথিং বের করতে বলে, আগে তো আমাকে এফ ইনভার্স বের করতে হবে। এফ ইনভার্স মানে এই যে এখানে পেটের ভেতর যে ছিল সেটা সমান লিখতে হবে। দেখেন এখানে পেটের ভেতরে ছিল কে? পেটের ভেতরে ছিল এক্স। তাহলে আমাকে এক্স সমান সামথিং লিখতে হবে এই সমীকরণটাকে নাড়াচাড়া করে। তাহলে এখানে এক্স সমান সামথিং লিখলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে y-1/2। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। এইটুকু ক্লিয়ার হলে আমাদের যে কোনো জবের কাজ আসলে হয়ে গেছে। এখানে অনেক ব্যাপার আছে। আটটা হচ্ছে মূলত ডোমেইন, পরের আটটা হচ্ছে মূলত কোডোমেইন। কোডোমেইনটা আবার রেঞ্জের সাবসেট। এইখানে অনেক ব্যাপার স্যাপার আছে, বাট এটা আমাদের জন্য, মানে আমাদের জব এক্সামিনেশনের জন্য কোনো গুরুত্ব ক্যারি করে না। এক্সামের কোয়েশ্চেন আনসার করে আসতে পারবে কিনা সেটা বলে। পারবো স্যার। ওকে, সেটা পারলে আমাদের কাজ হয়ে যাবে। তারপরের কোয়েশ্চেনটা দেখি, 43তম বিসিএস এর কোয়েশ্চেন। এখানে আমাকে দুইটা সেট সম্পর্কে তথ্য দিচ্ছে। একটা সেট হচ্ছে এ, এটা কেমন? এ হচ্ছে এন। এইবার আর বাস্তব সংখ্যা না, এবার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে প্লাস হবে শুধু, এবং কোনো ভগ্নাংশ হবে না, এবং শুরু হবে 1 থেকে। এটা হলো প্রথম শর্ত। আর সেকেন্ড শর্ত হচ্ছে ওরা যেটা বলে দিছে, সেকেন্ড আরেকটা শর্ত বলছে, সেটা হচ্ছে এক্স এর মানটা হবে 8-এর সমান বা 8-এর ছোট, কিন্তু 2-এর চেয়ে বড়। 8-এর সমান হবে অথবা 8-এর চেয়ে ছোট হবে, আর 2-এর চেয়ে বড় হবে। তার মানে এর ভেতর কারা থাকতেছে? এর ভেতর থাকতেছে 2-এর চেয়ে বড়। তার মানে 3 থাকবে, ভগ্নাংশ তো হবে না। 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, 8ও থাকবে।
কারণ দেখেন নিচে একটা দাগ দিয়ে দিছে, মানে 8ও চলবে, 8-এর চেয়ে ছোট যে কেউ চলবে। এটা হচ্ছে এ। এরপর আসেন বি। বিতে কি বলছে? এক্সটা কেমন হবে? আবারও স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ হবে না, শুধু ধনাত্মক সংখ্যা হবে, 1 2 3 4। তারপরে বলছে শুধু এইটুকুই না, এক্স হবে বিজোড়, এবং এখানেও শেষ না, এবং এক্স হবে 9-এর সমান বা 9-এর চেয়ে ছোট। তার মানে এক্স ধনাত্মক হবে, ভগ্নাংশ হবে না, বিজোড় হবে, এবং সেই বিজোড় গুলো 9-এর সমান বা 9-এর চেয়ে ছোট হবে। তার মানে কে আসতেছে? এক, সে বিজোড়ও স্বাভাবিকও 9-এর চেয়ে ছোট। 3, সেও বিজোড় স্বাভাবিক 9-এর চেয়ে ছোট। তারপরে হচ্ছে 5, তারপরে 7, তারপর 9 নিজে, কারণ 9-এর সমান হলেও চলবে। তাহলে আমরা এ আর বি পেয়ে গেলাম। এবার আমার দরকার এ আর বি এর ইন্টারসেকশন। তার মানে এ আর বি এর মাঝের কমন গুলো। ইউনিয়ন মানে কাপের মতো উপরের দিকে থাকে, সেখানে কমন আনকমন সবাই আসে, এটা তো মনে থাকার কথা সবারই। আর যখন ক্যাপ থাকে মানে নিচের দিকে থাকে, তখন শুধু কমন গুলো আসবে। তো দুজনের মাঝে কমন কে? 3, 3 তাহলে 5 3 7 আসবে। 5 কমন, 5 আসবে। 7 কমন, 7 আসবে। এই তো। তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি বা ঘ। পারবো কিনা সবাই? জি। পারবো। এটা পারা যাবে। তারপরের কোশ্চেন, এটা হচ্ছে 40তম বিসিএস এর কোশ্চেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওরা আমাকে বলে দিছে পি। পি এর চরিত্র কেমন? পি হচ্ছে এক্স, এবং এক্স কেমন? এক্স হচ্ছে 12-র গুণনীয়ক। তাহলে আমাদের এখন দেখার বিষয় যে 12-র গুণনীয়ক কারা। আপনি জানেন 12-র গুণনীয়ক 1, 12 একে 12 হয়, মানে 1 দিয়ে 12কে ভাগ দেওয়া যায়। 12-র গুণনীয়ক 2, 2 দিয়েও 12কে ভাগ দেওয়া যায়, নিঃশেষে ভাগ দেওয়া যায় যাদেরকে দিয়ে, তারা সবাই 12-র গুণনীয়ক বা 12-র উৎপাদক। তারপরে দেখেন 3 ও 12-র গুণনীয়ক বা উৎপাদক, কারণ 3 দিয়েও 12-রে ভাগ দেওয়া যায়। 4 ও 12-র গুণনীয়ক, কারণ 4 দিয়েও 12-রে ভাগ দেওয়া যায়, নিঃশেষে ভাগ দেওয়া যায়। 5 12-র গুণনীয়ক না, 5 দিয়ে ভাগ দেওয়া যায় না। 6 দিয়েও ভাগ দেওয়া যায়, 6 দুগুণা, নিঃশেষে ভাগ দেওয়া যায়, তাই 6 ও 12-র গুণনীয়ক বা উৎপাদক। 7 8 এদেরকে দেওয়া যাবে না, একবারে 12 দিয়ে 12 ভাগ দেওয়া যায়। এরাই হচ্ছে পি। তারপর কিউ সম্পর্কে কি বলছে? কিউ সম্পর্কে বলছে কিউ হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক, কিন্তু গুণনীয়ক না। গুণিতক মানে 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, এরকম আগাতেই থাকবে। 3-এর গুণিতক মানে 3-এর গুণ, 3-এর 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, সকল গুণ। কিন্তু এ আবার বলে দিছে 3-এর গুণিতক, অর্থাৎ 3কে গুণ করে যাবেন, কিন্তু সেই ভ্যালুটা 12 বা তার ছোট হবে। তাহলে ইচ্ছা মতো সবাইকে নিতে পারবেন। 3-এর গুণিতক 3 নিচে, 3-এর ডাবল 6, 3-এর ট্রিপল 9, 3কে 4 গুণ করলে 12 হবে, 3কে 5 গুণ করলে 15 হয়, কিন্তু সেটা তো আসলে 12-র চেয়ে ছোট হয় না। এই পি আর কিউ পেয়ে গেলাম। এবার আমাদের দরকার পি মাইনাস কিউ বের করা। পি মাইনাস কিউ এই চিহ্ন দিয়ে আপনি পেতে পারেন, অথবা এরকম উল্টা অবলিক দিয়েও পেতে পারেন। দুইটার কথা আসলে একই। এবং এখানে আনসারটা কি হবে? আমরা সবাই ছোটবেলায় এটা পারতাম, জাস্ট রিভিশন দিয়ে। এটার মানে হচ্ছে পি আর কিউ এর মাঝখানে কমন যারা আছে তারা সব বাদ চলে যাবে। পি আর কিউ এর মাঝখানে কমন যারা আছে তারা সবাই বাদ। কমন যারা আছে তারা সবাই বাদ। প্রথমে কমন সবাইকে বাদ দিয়ে দিলাম। এরপরে পিতে যারা বাকি আছে তারাও বাদ। পিতে পি এর কেউ এখানে আসবে না, সরি কিউ এর কেউ এখানে আসবে না। কিউ এর সাথে পি এর কমন যারা তারা বাদ যাবে। আর কিউতে কমন ছাড়াও যারা আছে পুরাটাই বাদ চলে যাবে কিউ। এবার কিউ এর সাথে কমন নাই এমন যেই কয়টা পিতে পড়ে আছে তারাই রাইট আনসার। তাহলে 1 2 4, তাহলে 1 2 4 হচ্ছে সঠিক উত্তর। স্যার তাহলে বলেন। স্যার ওই যে ওইটা বুঝলাম যে ভাগ করলেন, যেটা কমন গেছে কমন কাটে, কিন্তু ওই যে কিউর যে 9 টাকা ইটলাম, এটার কারণটা কি স্যার?
আহ, এটার কোনো কারণ নাই, এটা নিয়ম। আমরা একদম বেসিক নিয়মে আছি, ঠিক আছে? আপনি কিভাবে ক্রিকেট ব্যাট ধরবেন এটা আসলে সাইন্টিফিক, এটারও সাইন্টিফিক কারণ হয়। কিন্তু ধরেন আপনি ক্রিকেট খেলায় আহ বল উড়ে গেলে কেন 6 দিবেন, কেন আপনি 7 দিবেন না, বা কেন আপনি 8 দিবেন না, এটার তো কোনো কারণ হয় না। এখানেও ব্যাপারটা এরকম। এখানে আমরা ওই ক্রিকেট খেলার বাউন্ডারি ফিক্স করতেছি, যে বাউন্ডারি পার হয়ে উপর দিয়ে বল চলে গেলে তখন সেটা আসলে 6 আমরা ডিফাইন করতেছি। সেটাকে 7 বা 8 আমরা ধরবো না, বা 6টা বলেই একটা ওভার হবে। এখানেও 6টা বলে ওভারের নিয়মটা আমরা এস্টাবলিশ করতেছি। নিয়মটা কি? পি এবং কিউ এর মাঝখানে যাদের কমন আছে তারা বাদ। প্রথম নিয়ম এটা, পি আর কিউ এর মাঝখানে কমন যারা তারা বাদ। তারপর সেকেন্ড নিয়ম, কিউতে অতিরিক্ত যেগুলো আছে সেগুলোও বাদ। দেখেন, পি আর কিউ এর মাঝখানে কমন গুলো বাদ দেওয়ার পরে কিউতে অতিরিক্ত 9 আছে, সেই 9ও বাদ। তাহলে পিতে কমন ছাড়া, কিউ এর সাথে কমন ছাড়া পিতে এক্সট্রা যেগুলো আছে সেটাই আমার রাইট আনসার। কিউ এর সাথে কমন ছাড়া পিতে অতিরিক্ত যেগুলো পড়ে আছে, কিউ এর সাথে কমন ছাড়া পিতে অতিরিক্ত যেটা পড়ে আছে সেগুলোই সঠিক উত্তর। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার স্যার। এই জিনিসটা আমি অনেকদিন ধরে খুঁজতেছি স্যার, এটা মানে কারণটা কি স্যার? এই যে বললাম যে আপনি বলটা উড়ে চলে গেলে এটা সেখানে আপনি 6 জি ধরবেন না 12 ধরবেন, এটা তো আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। এখানে সেই জিনিসটা বলা হয়েছে। পারা যাবে কিনা? জি করা স্যার। যাবে। ওকে, তারপর দেখি আর ম্যাথ মনে হয় নাই। ওকে, তাহলে আমরা মোটামুটি সেট এবং ওটার নাম কি, সুদ, ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্ট, হ্যাঁ কম্পাউন্ড, সিম্পল, সব রকমের ইন্টারেস্ট বা সুদ বা সুদ কষা। তাহলে এটা মোটামুটি আমরা যা পড়লাম আশা করি আমরা বিসিএস লেভেলটা কভার করে ফেলতে পারবো। এখন বাকি কাজ আপনার। আমরা তো নিয়ম দেখলাম, বাট আপনাকে তো এত স্লো অঙ্ক করলে হবে না, আপনাকে আরো ফাস্ট করতে হবে, সেই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে হচ্ছে আরো ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওইটুকু দক্ষতা আপনাকে একটু নিজের অর্জন করতে হবে। কি মনে হয়, পারা যাবে না? জি ক্লিয়ার জি স্যার। 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 আর তারপরে যে কটা সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাকে সোমবারের মধ্যে পাঠাবেন, তাহলে আমরা মঙ্গলবার সলভ ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, ওকে স্যার। তাহলে আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।